Hello everyone, welcome to School of Mindlight. Without eyelight, creating with Mindlight. ওয়ার্ল্ড ব্রেইল ডে সেলিব্রেশন 2021 আমাদের আয়োজনের আজকের তৃতীয় দিন। আপনারা জানেন স্কুল অফ মাইন্ডলাইট এবং দৃষ্টিকোণ যৌথভাবে ওয়ার্ল্ড ব্রেইল ডে সেলিব্রেশনে 3 দিন ব্যাপী বিশেষ লাইভ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। মহান বিজ্ঞানী লুই ব্রেইলের সম্মানেই প্রথমে তাকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায়, যার হাত ধরেই আজ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা সঠিকভাবে পড়াশোনা করতে পারছে এবং জ্ঞানের আলোয় নিজেকে উদ্ভাসিত করতে পারছে। তো আজ আমাদের প্রোগ্রামটি একটু বিশেষভাবে সাজানো হয়েছে। আমাদের অনুষ্ঠানটি বরাবরের মতো উপস্থাপনায় রয়েছেন জনাব আমজাদ হোসাইন এবং আমাদের সঙ্গে আজকে মূল আকর্ষণ হিসেবে রয়েছে এক ঝাঁক তরুণ মেধাবী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী। আসলে ব্রেইল নিয়ে তাদের ভাবনাটা কি, তাদের জীবনে ব্রেইল কতটা পরিবর্তন এনেছে বা প্রভাব ফেলেছে এবং ব্রেইল ফিউচার কি হওয়া উচিত, সবকিছু সম্পর্কে জানবো আমরা এই তরুণ মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে, যারা আমাদের ভবিষ্যৎ ফিউচার। তো এই পর্যায়ে আমি করব জনাব আমজাদ হোসাইন আপনাকে আজকের অনুষ্ঠানটি শুরু করার জন্য। সবাইকে শুভেচ্ছা আজকের এই বিশেষ আয়োজনে। আজকে আমরা গতকালকে ঘোষণা দিয়েছিলাম যে এক ঝাঁক শিক্ষার্থীকে নিয়ে আজকে আমরা ব্রেইলের বিভিন্ন দিক থেকে ব্রেইল সম্পর্কে তাদের ভাবনা, ব্রেইলে তাদের পড়াশোনা শুরু এবং তাদের জীবনের পরিবর্তনের অংশটুকু এবং আজকে তাদের জীবনে ব্রেইলের প্রভাবটা কতটুকু, এই বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করবো এবং তাদের কাছে ব্রেইলের প্রয়োজনীয়তাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বা ব্রেইল এর বিকল্প সত্যিই কি তারা কিছু ভাবেন কিনা বা ভাবা উচিত কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা প্রশ্ন তুলবো এবং শিক্ষার্থীদের মতামতগুলো জানবার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছু ছেলেপেলে আছে, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর থেকে থাকার কথা কেউ থাকেনি, বিভিন্ন স্কুল বা কলেজ থেকে দু একজন আছে। আমরা তাদের সবাইকে স্বাগত জানাই। আমি পরিচয় করে যে এখানে কয়েকজন ছেলে আছে, নাম হচ্ছে মোহাম্মদ তাফসিরুল্লাহ আছে, সাইফুদ্দিন রাফি আছে, তৌফিক প্রত্যয় জাহাঙ্গীর যিনি আছেন লক্ষ্মীপুর থেকে, এবছর ইন্টারমিডিয়েট পাস করেছেন। আমরা প্রথমে যদি আপনার কাছ থেকে একটু জানি যে ব্রেইলটা মানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার ক্ষেত্রে ব্রেইলের ভূমিকাটা কি, ব্রেইল অ্যাকচুয়ালি আপনার গল্পটা দিয়েই যদি আমরা শুরু করি যে ব্রেইল আপনার জীবনে অ্যাকচুয়ালি কি ধরনের পরিবর্তন এনেছে। আচ্ছা, যাই হোক, সময়টা 2001। আমি বাড়িতে বসে আছি, বাড়িতে বসে আছি কি দুপুর বেলা আমার মাথা হচ্ছে ন্যাড়া করে দিয়েছেন আর কি। আমার বয়স তখন 9, আমার স্পষ্ট মনে আছে। আমার মা আমার মাথা ন্যাড়া করে দিয়েছেন, ব্লেড দিয়ে এক পাশে চামড়া একটু কেটে গেছে। হ্যাঁ, একটু মন খারাপ। বিকেল বেলা হচ্ছে আমাদের এখানে একজন এলেন, তিনি এসে খুঁজছেন আমজাদ নামে ছেলেটা কোথায়। আমি বললাম হ্যাঁ আমিই তো আমজাদ। তারপরে আমার বাবাকে খুঁজলেন, আমার মেজো কাকার কথা বলতেই হয়, ওনার নাম আব্দুল আলিম। তো এর আগে গত 2 বছর ধরে তিনি একদিন 1998 বা 99 হবে, তিনি এসে বলছেন তোমাদের তো পড়াশোনার ব্যবস্থা আছে, তাহলে চলো তোমার জন্য একটা তোমাকে স্কুলে ভর্তি করাচ্ছি, কি হবে সেই উদ্যোগটা আমি গ্রহণ করি। টানা 2 বছর ধরে খুঁজে 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 তিনি স্কুল পেলেন। কসবাতে একটা স্পেশাল প্রোগ্রাম চলতো এবিসির আন্ডারে, তো ওদের সাথে যোগাযোগ করা হলো। তো পরে 2001 সালে হচ্ছে ওনারা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া এবিসি স্পন্সর হোস্টেল, এই দুটো জায়গায় আসন খালি ছিল। তো যেহেতু দুটো জায়গায় আসন খালি ছিল, তো সেহেতু জহিরুল হক মোল্লা ওনার নাম ছিল, সিবিআর প্রোগ্রামের। তো উনি প্রথমে চেষ্টা করলেন, আমি যেহেতু কসবার ছেলে তো আমাকে ব্রাহ্মণবাড়িয়া ভর্তি করাবেন। তো উনি ব্রাহ্মণবাড়িয়ার সাথে কথা বললেন, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া আমাকে গ্রহণ করতে চাইলো না। তখন হচ্ছে উনি তখন কুমিল্লাতে এটাকে ট্রান্সফার করেন। তো বাড়িতে এসে আমাকে নিয়ে যান, আমার আব্বাকে নিয়ে যান, নিয়ে গিয়ে ওকে ভর্তি করাবেন, নানান কিছু করবেন। হ্যাঁ, তো আমি তখনও পড়াশোনা করবো, এটা একটা আনন্দ আছে ঠিক, বাড়ি থেকে চলেও যাব, এটা একটা মন খারাপও আছে। যাই হোক, আমাকে নিয়ে যাওয়া হলো কসবাতে, আমার ছবি তোলা হলো, সেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো আর কি। তারা কখনো ছবি তুলবে আমার, সেটা কল্পনাও করা যায় না, আমার তখন বয়স 9। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো তারপরে আমি ছবি তুললাম, বাবা সেদিন আমার জন্য আবার আমাকে নিয়ে ঘুরে ঘুরে নতুন শার্টও কিনে দিল, প্যান্ট কিনে দিল, নানান ব্যাপার। পরে 2001 জুনের শেষ সপ্তাহে আমি কুমিল্লা এবিসি স্পন্সর হোস্টেলে ভর্তি হলাম।
৩ মাস ধরে যে ব্রেইলের যে সাইন, সরু সরাই অ, আ, ক, খ, হ্যাঁ? এই সবকিছু শিখলাম। তারপর হচ্ছে ব্রেইলের সাথে তখন পরিচয়। আমার ব্রেইল শিখতে ৩ মাস সময় লেগেছিল। অনেক বকা খেয়েছি, মার খেয়েছি। হ্যাঁ? কারণ তখনও বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে। তারপর থেকে আ এসএসসি পর্যন্ত ব্রেইল ছাড়া তো অন্য কোনো কিছুই বুঝতামই না। তখন আমাদের বানানের ব্যবহার বা লেখা আমাদের ৩ ঘন্টাই তো পরীক্ষার সময় ছিল আমার এখনো মনে পড়ে। দেখা যেত যে খুব শর্ট করে প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে। বড় করে প্রশ্ন উত্তর লেখার কোনো সুযোগ ছিল না। কারণ ৩ ঘন্টা যদি আমি ব্রেইলে লিখি, আ এসএসসি মানে টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত আমি ব্রেইলে পরীক্ষা দিয়েছি। আর ক্লাস 5 এ ওই সমাপনী পরীক্ষা তখন আমাদের ছিল। মানে এখন তো সমাপনী হয় বা পিইসি হয় বা যে ইবতেদায়ী এরকম নানান কিছু হয়। হ্যাঁ? কিন্তু তখন আমাদের ছিল সমাপনী নামে এটা হচ্ছে উপজেলা কেন্দ্রিক যে পরীক্ষাগুলো ছিল আরকি। তো তখন থেকে সেন্টারটা ১ম এ আমাদের বা আমাদের ২ বছর আগে থেকে একটা ইয়ে হয়। তো সেই সময়েও আমরা ব্রেইলে লিখেই পরীক্ষা দিয়েছি। আমাদের এখানে স্পেশাল অনুমোদন নিয়ে আমাদেরকে পরীক্ষা দেওয়ানো হতো। আমরা সেভাবে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেখে খাতা নিরূপণ করে মার্কস দেওয়া থেকে শুরু করে নানান কিছু। তো খুব ছোট করে লিখতে হতো। কারণ একটা উত্তর লিখতে গেলে বিশাল করে লিখতে গেলে লেখা সম্ভব হতো না। দেখা হতো আমরা ব্রেইলে ৩ ঘন্টায় সর্বোচ্চ ২১ বা ২৪ পৃষ্ঠা আমরা লিখতে পারতাম ব্রেইলে। আপনারা জানেন যে ব্রেইলে লিখতে গেলে কি অসুবিধাটা হয়, হ্যাঁ? এবং লেখার ক্ষেত্রে এর চেয়ে বেশি গতি তোলাটা সত্যিই খুবই কষ্টকর। নানানবিধ ঝামেলা। তো আমরা পরীক্ষা দিয়েছি খুব শর্ট করে। অনেক ক্ষেত্রে পুরো উত্তর আমরা লিখতে পেরেছি না। আবার অনেক ক্ষেত্রে আমাদের হাতের লেখা স্লো ছিল। বিশেষ করে আমার হাতের লেখা সবসময় স্লো ছিল। আমি হয়তো সর্বোচ্চ ১৫ পাতা, ১৫ পৃষ্ঠা লিখতে পারতাম ৩ ঘন্টায়। আমার এই অবস্থা ছিল। এটা লুকিয়ে তো লাভ নেই। আমার এই অবস্থা ছিল। তো এই তারপরও একটা সন্তুষ্টি ছিল যে প্রতিনিয়ত বই খুঁজতাম। কিন্তু আমাদের সময় বই ছিল না। একটা গল্প বলি। আমি তখন ২০০৪ সাল। আমি তখন ক্লাস 3 তে। তো ২০০৩ এর শেষে আমাদের এখান থেকে এবিসিতে অর্ডার যায় যে ক্লাস 3 এর সামনের বছরের বই লাগবে। তো তখন আবার হুট করে সিলেবাস চেঞ্জ হয়ে যায়। তো ওরা আবার নতুন করে বই লিখতে শুরু করে। তো আমার পরীক্ষা শুরু হবে ডিসেম্বরে। ডিসেম্বরের ২ কি ৩ তারিখে পরীক্ষা শুরু। ডিসেম্বরের ১ তারিখ দুপুরবেলা আ হচ্ছে ডাকে আমাদের বইগুলো কুমিল্লা এবিসি স্পন্সর হোস্টেলে আসে। মানে ফাইনাল পরীক্ষার ঠিক আগের দিন বা ২ দিন আগে। এই হচ্ছে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি। এমন সময় গিয়েছে যে একটা বইয়ের অর্ডার দেওয়া হইছে। সেই বইটা পরের বছর আসে নাই। তার পরের বছর মাঝামাঝিতে গিয়ে এসছে। এখানে লক্ষ্মীপুরের ২ জন শিক্ষার্থী আছে। তো এক্ষেত্রে যদি আমি বোরহান স্যারের কথা বলি, বোরহান স্যারকে আমরা নিজেরা দেখেছি। এখান থেকে খুঁজে ব্রেইল বই। দেখা গেছে যে আগের বছরের ব্রেইল বই উনি নিজেই বলতেন, "বইগুলো খুঁজে দাও। আমার যত কষ্ট হোক আমি নিয়ে যাবো। ছেলেমেয়েদের পড়াতে হবে।" হ্যাঁ, রেকর্ড খুঁজে নিয়ে যেতেন। রেকর্ড বের আ করেও এমন সময় গেছে স্যারকে দেখেছি উনি কুমিল্লা থেকে বই বয়ে নিয়ে যেতেন। তো এভাবে করে আমি এসএসসি পর্যন্ত এসেছি। কিন্তু যখনই ইন্টারমিডিয়েটে উঠলাম তখন আর কোন ব্রেইল বই পাইনি। দুর্ভাগ্য বলেও সত্য। এবং বানান সহ লেখার ধরন বা লেখার অন্যের মুখে শুনে এটাকে নিজের মাথায় নিজের মতো করে সাজিয়ে নেওয়াটা যতটা কঠিন, তার চেয়ে অনেক সহজ হচ্ছে নিজের মতো করে ব্রেইল বইয়ের ইমেজ বা অক্ষরগুলো ধরে পড়ে নিজের মাথায় প্রবেশ করানো। কিন্তু এটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে হয়নি। এবং অনার্স লেভেলে যখন এলাম তখন তো আরো সমস্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইট সেভার্স এর উদ্যোগে একটা ব্রেইল আ লাইব্রেরি আছে, হ্যাঁ? বা রিসোর্স সেন্টার আছে। কিন্তু সেখানে বাংলা বিভাগের বা ইংরেজি বিভাগের বিশেষ কোনো বই নেই। আমি বই পাইনি। আবার এটাও ঠিক আমি দেখেছি যে ওখানে রাষ্ট্রবিজ্ঞানের কিছু বই আছে। কিন্তু আমাদের কোনো বন্ধুদেরকে আমি দেখিনি সেখানে গিয়ে ঘেটে নিজের প্রয়োজনীয় অংশটুকু খুঁজে বের করে পড়তে। সেটা আমি দেখিনি। মনোবিজ্ঞানের বই আছে। কিন্তু মনোবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে-মেয়েকে আমি পড়তেই দেখি না। তো এই নানানবিধ সংকটের কারণে ব্রেইল এখন সত্যি খারাপ লাগে। হ্যাঁ, সত্যি খারাপ লাগে কারণ এই কারণে যখন এখন আমি একটা কিছু লিখতে যাই আমাকে বারবার কনফিউশন এ পড়তে হয় যে আসলে আমি যে লিখছি, যেই বানানটা লিখছি সেই বানানটা কতটুকু ঠিকঠাক। আমাকে বারবার চেক এভাবে করে কাজ করতে হয়। কিন্তু যখন আমি এসএসসি লেভেল পর্যন্ত ছিলাম, তখন কিন্তু আমাকে এই চিন্তাগুলো করতে হতো না। কারণ আমি জানতাম বানানটা এটাই সিওর। আমি সিওর ছিলাম।
তো এই হচ্ছে অবস্থা। তবে বিশ্বাস করি যে ব্রেইলের আধুনিকায়ন হবে, রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লের একটা ফুল পেজ ব্রেইল ডিসপ্লে আমরা বাংলাদেশে পাবো এবং সবার হাতে হাতে সেটা পৌঁছে দিতে পারবো, যার ফলে উচ্চ শিক্ষা স্তরে ব্রেইলের প্রসারটা বাড়বে এবং সবাই যে আজকে যখন বিভিন্ন জায়গায় আমি প্রচার করতে দেখি যে রেকর্ডার আছে, সেখানে হচ্ছে নোট তুমি বললেই নোট রেকর্ড হয়ে যাবে, তুমি আবার কান থেকে সরিয়ে নিলে রেকর্ডটার পজ হয়ে যাবে, নানান ধরনের নানাবিধ কার্যক্রম, অর্থাৎ এর মধ্য দিয়ে ব্রেইল নোট টেকিং এর যে ব্যাপার, সেই নোট টেকিংটাকে মানে আমরা হারিয়ে ফেলছি বা একটা একটা প্রশ্নবিদ্ধতা তৈরি করা হচ্ছে। আবার এখন দেখছি যে ডেইজি কি বলছে, টেক্সট উইথ অডিও এরকম কার্যক্রমকে উৎসাহিত করা হচ্ছে, কিন্তু কেউ এর পাশাপাশি বা এর চেয়ে বেশি মানে এর চেয়ে দ্রুত গতিতে গুরুত্ব দিয়ে যে রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লে বা ব্রেইলে বই ছাপানোর যে উদ্যোগ, সেই উদ্যোগগুলো হচ্ছে না। আমি তো বলছি না যে ফিজিক্যালি ব্রেইল বইকে আপনি ওইভাবে করতেও পারবেন না, এটা নিশ্চয়ই সম্ভব না, কারণ বাংলা বিভাগের একটা ছেলের ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের একটা কোর্সের যদি আপনি বই করতে যান, তাহলে সেই কোর্সের জন্য আপনার খরচ হবে 40,000 থেকে 50,000 টাকা। ব্রেইল বই যদি ফিজিক্যালি আপনি প্রিন্ট করতে চান, এটা একটা বিরাট প্রশ্ন জায়গা তৈরি হয়ে যায়। কিন্তু এটার যে আধুনিকায়নের যে সুযোগটা আছে বা বাংলাদেশে ব্রেইল নিয়ে যে কনফিউশন গুলো তৈরি হয়, এই কনফিউশন গুলো শেষ করার ক্ষেত্রে গত বেশ কিছু বছর ধরে আমি কথা বলে গেছি বিভিন্ন মহলে, কিন্তু খুব বেশি কিছু সাড়া পেয়েছি এরকম আমার কাছে মনে হয়নি আরকি। তো নিশ্চয়ই স্বপ্ন দেখি ২০২১ এ নতুন কিছু হবে আরকি। এই হচ্ছে আমার কথা। ওই যে সংকটগুলো আমাদের যখন ছিল, আবার এখন দেখি যে 1 থেকে 9, হ্যাঁ? ডেইজি বুককে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু ব্রেইলটাকে আগ্রহী করে তোলা, ব্রেইলের যারা শিক্ষক, আমাদের সময় যিনি শিক্ষক ছিলেন, উনাকে দেখেছি রাত ১০টা-১১টা পর্যন্ত বসে আমাদেরকে হাতে ধরিয়ে ব্রেইল পড়িয়েছেন, ব্রেইল শিখিয়েছেন শিশুদেরকে। আমার তখন ৯ বছর বয়সে আমি যখন ভর্তি হই, আমি তো ১০ বছর বয়সে আসলে মূলত স্কুলে ভর্তি হয়েছি। তাহলে আমি দীর্ঘ ৬ টা মাস কিন্তু আমি স্কুলে ভর্তি হই নাই। কিন্তু ৬ টা মাসে আমি ব্রেইলটাকে যত্ন করে শিখিয়েছেন আমাদের মোহাম্মদ সুলতান আহমেদ, অ্যাডভোকেট সুলতান আহমেদ স্যার। তারপরে বুরহানুদ্দিন ভূঁইয়া, তিনি শিখিয়েছেন। তারপরে আমাদের খালাম্মা ছিলেন, ফরিদা খালাম্মা, তিনি ছিলেন। হ্যাঁ? এনাদের কথা খুব মানে এনারা শিখিয়েছেন। কিন্তু এখন দেখি যে রিসোর্স বা হচ্ছে হাউস টিউটর যারা যুক্ত হন, তাদের অধিকাংশ এই সময়টুকু দিতে চান না। এই ধরনের প্রশ্নগুলো তৈরি হয়ে যায় আরকি। যাই হোক, আমার কথা তো বললাম। আমি একটু রাফির কাছে আসতে চাই। রাফি, তোমার ধারণাটা ঠিক কি আর তুমি কি ভাবছো? জি 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 আচ্ছা, আমি প্রথম থেকে শুরু করছি। তো আমার বাবা শিক্ষক ছিলেন। তো সেক্ষেত্রে আহ, শিক্ষার প্রতি আমার আমার তো ইন্টারেস্ট ছিল ছোটবেলা থেকে। তো আহ, যখন শুনতে পেলাম যে এভাবে পড়তে পারছি না আমি, তো কোনো পদ্ধতি আছে কিনা লেখাপড়া করার, সেটার জন্য আহ, আমার বাবা খুঁজতে শুরু করলো। তো অবশেষে আহ মুরাদপুরে যে সরকারি অন্ধ বধির বিদ্যালয় আছে, পিএসটি সেন্টার, সেটার সন্ধান পেলো এবং সেখানে আমি ভর্তি হলাম 2008 সালের 12ই মার্চ। তো সেখানেই জানতে পারলাম যে এখানে আমি ব্রেইল পদ্ধতি আছে, যেটার মাধ্যমে আমরাও কিনা শিক্ষার ছোঁয়া পেতে পারবো। তো তখন আমি ব্রেইল শিখতে শুরু করলাম। আহ সামাদ স্যার ছিলেন, আব্দুল সামাদ, এবং মুখলিসুর রহমান স্যার ছিলেন। তো ব্রেল শিখতে আমারও প্রায় 4-5 মাস লেগেছিল। প্রথম প্রথম খুবই অদ্ভুত লাগছিল যে এটা কিভাবে সম্ভব হতে পারে যে 6টি ডটের মাধ্যমে আমি কিছু লিখবো বা পড়বো, ওটা কিভাবে পসিবল হতে পারে। তো আস্তে আস্তে যখন শিখছিলাম, শিখতে শিখতে এক সময় দেখা যাচ্ছে না এটা হচ্ছে, ইটস পসিবল। তো তারপরেই আহ লিখতে শুরু করলাম এবং লেখাগুলো হচ্ছিল। তো খুব ভালো লাগছিল যে আমিও শিক্ষার সাথে আছি, লেখাপড়া করতে পারছি। এভাবেই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমি পিএসটি সেন্টারে সরকারি অন্ধ বধির বিদ্যালয়ে ছিলাম। এবং প্রতিটি পরীক্ষায় আহ, আহ, আমজাদ ভাই যেগুলো মেনশন করেছে যে 3 ঘন্টা সময় ছিল, আম, এবং খুব শর্ট ভাবে লিখতে হতো আমাদেরকে, ওভাবে ব্রডলি লেখা যেত না, বিকজ আমরা যেহেতু লিখতে পারছি না, তেমন তেমন লেখা যায় না, খুব স্লোলি লেখাটা হয়। তো আবার আমাদের সময় হচ্ছে
আমি 2011 সালে সমাপনী দিয়েছিলাম পিএসসি। তখন হচ্ছে রাইটার সিস্টেমটা ছিল, যে সেন্টারের মধ্যে গিয়ে আমরা ক্লাস 4 থেকে রাইটার নির্বাচন করে এক্সাম দিব। সো আমি সেটাই সেভাবেই করেছিলাম, এক্সাম দিয়েছিলাম। আর সেখানে তো অ্যাকচুয়ালি পিএসসির পর থেকে আমার আর ব্রেইলের সংস্পর্শে থাকা হয়নি, কেননা আমার কিছু পারিবারিক কারণে আমাকে গ্রামে চলে আসতে হয়েছিল। তো ষষ্ঠ শ্রেণী থেকে আমি সাধারণ স্কুলে, সাইটেডটা যেখানে পড়ে সেখানে ভর্তি হয়ে যাই। তখন থেকেই আমি অডিও বুকের উপর ডিপেন্ড করতে শুরু করি। আমার আপুরা কিংবা অন্যান্য রিলেটিভসরা আমাকে রেকর্ড করে দিত বইগুলো। তো আহ, তখন থেকে কেমন জানি আহ, বানানের প্রবলেমটা একটু বেশি দেখা দিত। যে আমি এমন হতো যে আমি অনেক কিছু চাইছি লেখার জন্য, বাট কনফিউশন কাজ করতো এটা হচ্ছে কিনা, বা অন্যরা কি মনে করছে আমার বানানটা দেখে। তারা হয়তো কোনো নেগেটিভ ধারণা আনতে পারে যে না, এ তো কিছুই পারছে না, এ তো স্পেলিং এ প্রবলেম আছে। তো ওখান থেকে কি হতো যে লেখাটা তেমন হতো না। তো এখানে বোঝা যায় যে ব্রেলটা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। অ্যান্ড এখন পর্যন্ত পিএসসির পর থেকেই ওভাবে আর 6 থেকে শুরু করে আমি ওভাবে আর ব্রেল বই পাইনি। আর এখন বর্তমানে আমি ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছি ইংলিশ ডিপার্টমেন্টে। তো এখনো যে অডিও বুক আমরা পড়ছি কিংবা বিভিন্ন সফটওয়্যার আছে ওগুলোতে আমরা পিডিএফ পড়তে পারছি, বাট বানানের প্রবলেম কিংবা কনফিউশন ঠিকই কাজ করছে। তো ওইটার জন্য আসলেই খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এবং আরেকটা হচ্ছে, যখন অডিও বুক আমাদের পড়ি তখন আমাদেরকে সেগুলো রেকর্ড থাকতে হয়, কাউকে না কাউকে রেকর্ড করে দিতে হয়। তো ওটার জন্য যে একটা সময়ের প্রয়োজন হয়, বা তাদেরও কিছু সময় আছে, তারা সময় করে নিয়ে রেকর্ড করবে। সেক্ষেত্রে আমাদের পড়ার যে ইচ্ছাটা থাকে সেটা কিন্তু আমরা সবসময় পাই না। আমাদের যখন পড়তে ইচ্ছা করছে তখন আমরা পড়তে পারছি না। বাট ব্রেইলটা যদি কোনোভাবে আধুনিকায়ন করা যেতে পারে, লাইক ব্রেইল ডিসপ্লে ইউজ করে, সো দেন আমরা যে কোনো সময় যে কোনো টেক্সট কে পড়তে পারবো, আমাদের যখন পড়ার ইচ্ছা হবে তখন পড়তে পারবো। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট আসলে। আর আর খুবই খুবই মিস করছি ব্রেইলের পদ্ধতিটাকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু যদি বলি যে এই যে সমস্যাটা যেটা আমরা দেখছি যে উচ্চশিক্ষা ক্ষেত্রে এবং স্কুলের ক্ষেত্রে, এখন তো বলা হয় যে প্রাথমিক বিদ্যালয় থেকে হাই স্কুল পর্যন্ত বা মাধ্যমিক পর্যায় পর্যন্ত ব্রেইল বই সরবরাহ করা হচ্ছে। এইটা আমাদের সময় ছিল না, তো এটা তো সরবরাহ শুরু হয়ে গেছে। তা এখানে রাফি যদি মনে করে যে রাফি যে এখন তুমি যেখান থেকে পড়ে এসছো বা বিভিন্ন দিকে যতটুকু যোগাযোগ আছে, তাদের মধ্যে পড়ার আগ্রহের জায়গাটা তুমি কতটুকু দেখতে পাচ্ছ? আম, বর্তমানে দেখলাম যে যারা পড়ছে তারা আম, তারা ভালোই পড়ছে ব্রেল। কিন্তু বর্তমানে আমি যতটুকু জানি যে এসএসসি পর্যন্ত ব্রেইলের সরবরাহ আছে, ব্রেল বই। তো তাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে এবং তারা খুব খুশি, কারণ ব্রেল পড়তে পারছে, তারা নিজেরা নিজেরা পড়তে পারছে, অন্য কারো উপর ডিপেন্ড করতে হচ্ছে না। এবং তাদের কোনো বেসিক প্রবলেমও পড়তে হচ্ছে না, তারা যখন যা খুশি তাই লিখতে পারছে বা ওভাবেই পড়তে পারছে। বাট আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যেহেতু ব্রেইলের রিসেন্টলি আমি ব্রেইলের সাথে তেমন যুক্ত নয়, কারণ আমি টেকনোলজি ইউজ করে অডিও বুক পড়ছি বা অন্যান্যগুলো করছি। তো আমি ওইটার থেকে কাইন্ড অফ আউটে চলে গেলাম, যে ওটা টাচে যেতে পারছি না। তো ওই জন্যে বাট এগুলো বললাম যে ব্রেল যদি পদ্ধতিটা থাকতো তাহলে আমাদের খুব ইজি হতো। আমরা যে কোনো কিছু সহজে অ্যাক্সেস করতে পারতাম, যে কোনো কিছু লিখতে পারতাম বা পড়তে পারতাম আমাদের ইচ্ছা অনুসারে। তো আর রিসেন্টলি ওদের কাছ থেকে খুব ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে, এবং তারাও চাচ্ছে যে এমন কিছু একটা হয়ে যায়। কারণ দেন এগেন মানে বই পাওয়াটা, ব্রেল বই থাকলেও পাওয়াটা সেটা খুব এমন সহজ নয়। তারা হয়তো দেখা যাচ্ছে যে আগের চেয়ে সরবরাহ আগের চেয়ে ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু তাও তারা সময় মতো পাচ্ছে না বা ওরকম। সো ব্রেল বই খুবই দেখা যাচ্ছে যে একটা তেমন ভালোভাবে পড়তে পারছে না। বাট ব্রেল ডিসপ্লের ব্যাপার যেটা ছিল, যে ডিসপ্লে করে যেখান থেকে পড়তে পারবে, তো ওটা আমার কাছে মনে হয় খুবই খুবই ইফেক্টিভ এবং ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, আমরা একটু সিয়াম কে চাইবো। সিয়াম কে আমরা দেখতে পাচ্ছি। সিয়াম, তুমি লেট ব্লাইন্ড হিসেবে ক্লাস 7-8 থেকে শুরু করেছিলে পড়াশোনা।
তো তোমার জি ব্রেইল শেখা এবং পরবর্তী সময়ে ব্রেইল প্রাপ্তি এবং ব্রেইলের ক্ষেত্রে যে নানাবিধ সংকট, তুমি তো পরে বোধহয় বিশেষ ব্রেইল বই পাওনি বা ব্রেইলের যে সাপোর্টের যে ব্যাপার এটাও পাওনি। তো এই জায়গাটায় তাহলে তোমার যে সংকটগুলো তৈরি হয়, তুমি যেহেতু দুইটা পার্টি দেখেছো, একটা হচ্ছে আহ অপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তুমি দেখেছো যে তোমার বানানের কতটুকু তোমার দক্ষতা ছিল, বা হচ্ছে হ্যাঁ পড়ার ক্ষেত্রে তোমার পড়া কতটুকু মাথায় থাকতো, আবার যখন শুধু অডিও শুনে শুনে তোমাকে পড়তে হচ্ছে, এই যে সংকটটা এবং হচ্ছে ব্রেন না থাকলে ঠিক ঠিক কোন জায়গায় দাঁড়ায়, এই জায়গাটা তুমি যদি একটু বলো আর কি। বা যদি তুমি পড়তে না পারো, নিজের মতো করে পড়তে না পারলে কোন সমস্যাটা ঠিক তার, এই জায়গা থেকে তুমি যদি তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো আর কি। হ্যাঁ হ্যাঁ তো আমার আমার ক্ষেত্রে যেটা হয়, আমার ক্লাস 7 পর্যন্ত আমি আমার মানে স্বাভাবিকভাবে সাইটেডলি পড়াশোনা করতে পারি। আহ, এবং ক্লাস 8 থেকে আমার এই সংকট শুরু হয়। ক্লাস 8 থেকে আমাকে আহ, এই ব্রেইল বই অথবা হচ্ছে সহজ করে বললে যে আহ, দৃষ্টি প্রতিবন্ধকতা নিয়ে পড়াশোনা শুরু করতে হয়। তো আসলে ক্লাস 8 তখন ছিল হচ্ছে 2013 সাল। 2013 সালে আমি যখন ভর্তি হই, তো আমাদের বরিশালে এখানে আসলে এই যে 8, 9, 10 বা হচ্ছে মানে 6 থেকে 10 পর্যন্ত এইভাবে আসলে ওই ব্রেইল বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ ওভাবে ছিল না। আমাদের পড়তে হতো, ক্লাসগুলো করতে হতো আশেপাশের অন্যান্য সাইটেড স্কুলগুলোতে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি আমার বাড়ির কাছেই যে বিদ্যালয় ছিল আমি ওখানেই পড়াশোনা করি। এর পাশাপাশি আমি আসলে ব্রেইলটা শিখি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। কারণ মানে ব্রেইল যেটা হয় যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা প্রাথমিক পর্যায়ে পড়াশোনা করে ব্রেইলে, তারা আসলে ব্রেইলটা ওইভাবে শেখার সুযোগ পায়। কিন্তু পরবর্তীতে আসার মানে পরবর্তীতে এটা শেখানোর ওরকম মানে সরাসরি কোনো উদ্যোগ ওইভাবে আমাদের সে এখনো প্রচলিত না। যার কারণে আমাকে ব্যক্তিগত উদ্যোগে শিখতে হয়। এবং মানে আমাদের এক সিনিয়র ভাইকে আমি ওই মাঝে মধ্যে ভাইয়ের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে ব্রেইলের এই আহ, অক্ষরগুলো আমি টুকে নিতাম এবং বাড়িতে বসে প্র্যাকটিস করতাম নিজে নিজে। তো এইটুকুই হচ্ছে আমার ব্রেইল শেখার মানে আহ, মানে আমার ব্রেইলের দক্ষতার মানে পরিসীমা এইটুকুই যে আসলে আমি ওইটুকু করতে পারি। দেখা যায় যে আমার যে সবচেয়ে বড় সংকট সেটা হচ্ছে যে বানানের সংকট তো রয়েছেই, সেখানে আমি আসছি। তার আগে সবচেয়ে বড় সংকট যে আমি এখনো পর্যন্ত সিম্বল গুলো কিন্তু খুব ভালোভাবে চিনি না। হ্যাঁ, ব্রেইল। এরপরে হচ্ছে আহ আহ, এই যে আহ, বাংলা এবং ইংরেজি বাদে আরবি ভাষা কিন্তু আমি ব্রেইলে খুব একটা ভালো বুঝি না, লিখতে পারি না বা পড়তেও পারি না। এই সংকটটা আসলে আমি 8 থেকে যেটা শুরু হয়, 8 থেকে আসলে আমার এই মানে ব্রেইল বই আমাদের তখনও দেয়ার মানে এই এসএসসি পর্যায়ে ব্রেইল বই তখনও আমরা পাইতাম মানে পাইনি কখনো। তো যেটা করতে হতো ওই অডিও বুকের উপরে নির্ভরশীল থাকতে হতো। এবং এখন তো বর্তমানে আহ, এই যে আহ, এটাকে কি বলে, ইউনিকোডে বইগুলো পাওয়া যাচ্ছে। আমাদের সময় এটাও ছিল না, আমরা শুধুমাত্র অডিও বুক গুলো কালেক্ট করে অডিও বুক পড়তাম। পাশাপাশি আমি যেটা করতাম, আমার ব্যক্তিগত উদ্যোগে আমি বাড়িতে ওই রিডার রেখে, হ্যাঁ, রিডারের মাধ্যমে সে পড়ে শোনাতো, আমি শুধু শুনে শুনে পড়াশোনা করতাম। তো যে সংকটটা তৈরি হয় ক্লাস 5 পর্যন্ত, মানে ক্লাস 7 পর্যন্ত আমি যে সাইটেডলি পড়াশোনা করি, তখন আসলে এই বানানের এই ব্যাপারটা আমার কখনো মানে সংকট বলে মনেই হয় না যে বানান কখনো সংকট হতে পারে। হ্যাঁ, কিন্তু আহ, ক্রমশ ক্লাস 8 থেকে শুরু করে ক্রমশ আমি ইন্টারমিডিয়েট পর্যায়ে এসে যেটা হয়, ইন্টারমিডিয়েট পর্যায়ে এসে আমি আবার আমাদের এখানে একটা কলেজে এরকম বিশেষভাবে সমন্বিত একটা অন্ধদের জন্য একটা কার্যক্রম রয়েছে আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য। আহ, এই কার্যক্রমের সাথে আমি সংযুক্ত হই এবং এখানে যখন আমি পরীক্ষাগুলো দেই, মানে ক্লাস টেস্ট গুলো বা হচ্ছে আহ, কলেজের অভ্যন্তরীণ পরীক্ষাগুলো, টেস্ট পরীক্ষা সহ, এইখানে আমরা আবার আমি এসে আবার সেই ব্রেইলে পরীক্ষা দেওয়া শুরু করি। এবং এইখানে এসে আমি সংকটটা অনুভব করি যে আসলে ব্রেইলের বানানের ক্ষেত্রে আমার ঠিক কতটা সংকট তৈরি হয়ে গিয়েছে এই অল্প সময়ের মধ্যে। আহ, যেহেতু অডিও বুক শুনে শুনে আমার অভ্যাস, আর ব্রেইল বই আমি কখনোই এভাবে পড়িনি, আমি কখনোই পড়িনি ওভাবে। তো যার ফলে ওই বানানের ক্ষেত্রে হ্যাঁ, ওই ওই বানানের ক্ষেত্রে যে সংকটটা তৈরি হয়, সেই সংকট এখনো, ওই যে আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়ছি, বাংলা বিভাগে বা এই সাহিত্যের বিভাগগুলোতে পড়া মানে বানানের ক্ষেত্রে মানে খুবই একটা সংকটের জায়গা তৈরি হয়ে যায় আমাদের জন্য। তো এই জায়গাতে এসে দেখা যাচ্ছে যে এই এই বানানটা নিয়ে খুব মুশকিলে পড়তে হয়। হ্যাঁ, আর
মানে নিজের অভিজ্ঞতার কথা তো বললামই। আর হচ্ছে যে আসলে এর থেকে মানে সংকট থেকে মুক্তির কি উপায় আছে? আহ, এই বিষয়ে আমি যেটা মনে করি যে আহ, এই যে ব্রেইল এখন যেহেতু আমাদের কাছে ইউনিকোড বই চলে আসছে, হ্যাঁ, সম্ভব হচ্ছে, এবং যেহেতু আমরা পিডিএফ আকারে বই তৈরি করে সেটাকে স্ক্যান করে পড়তে পারছি, তো সেক্ষেত্রে আমরা যদি ব্রেইল ডিসপ্লেকে এভাবে মানে আহ, সবার হাতে পৌঁছে দিতে পারি, হ্যাঁ, তাহলে আসলে যেটা হবে যে আহ, আসলে আমাদের তো ওইটাই বেসিক, মানে ওইটাই হচ্ছে ক্লাসিক পড়াশোনার ধরন। আমরা বাকি যেগুলো করছি এগুলো সবই আমি মনে করি সহায়ক পড়াশোনার ধরন, সহায়ক পদ্ধতি। কিন্তু ওইটাই ক্লাসিক পদ্ধতি। আমাদের ক্লাসিক পদ্ধতির সাথে যদি সংযুক্ত আমরা না থাকতে পারি, তাহলে বা এই যে সংকট এখন তৈরি হচ্ছে এই সংকটগুলো থেকেই যাবে আমাদের মধ্যে। এবং যেহেতু এখন চাকরির মার্কেটে আমাদের জন্য একটা বেশ জটিল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আসলে এই সংকট থেকে মুক্তির জন্য আমাদের নিজেদেরকেই মানে নিজেদেরকে সক্ষম করে তুলতে হবে, এবং এই আহ, সক্ষমতার এই সোপানে ওই পর্যায়ে আমাদের পৌঁছানোর জন্য এটা খুবই এখন মানে ক্রাইং নিড হয়ে দাঁড়াচ্ছে আর কি। যে আমি কি মানে সম্পূর্ণটা বলতে পারলাম? আচ্ছা, যাই হোক, আমি যেটা বুঝলাম যে চাকরির বাজার সহ বিভিন্ন জায়গায় যখন আমি পরীক্ষা দিচ্ছি, তখন একটা বিরাট সংকট এই বানান নিয়ে, বা হচ্ছে প্যারা, তারপর হচ্ছে বিভিন্ন সাইন, তারপর হচ্ছে ক্লোড সাইন, নানান কিছু নিয়ে একটা বিরাট প্রশ্ন তৈরি হয়ে যায়। আমি এখান থেকে যদি আসি তাফসিরের কাছে, যে তাফসির, আহ তুমি আহ ছোট থেকেই আহ মুরাদনগরে পড়াশোনা করেছো, তারপর হচ্ছে কুমিল্লা এবিসি স্পন্সর হোস্টেলে পড়াশোনা করেছো, তারপরে হচ্ছে যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করেছো, কলেজে, তারপর এই যে এখন হচ্ছে তুমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছো। এই পড়াশোনা করতে গিয়ে এসএসসি পর্যায় পর্যন্ত যেই সুযোগটা ছিল, এইচএসসি বা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে ওঠার পর বই প্রাপ্তির ক্ষেত্রে, সোজা কথা যদি বলি, বই প্রাপ্তির ক্ষেত্রে তোমার সংকটটা কতটুকু, এবং সেই সংকটটা তুমি কিভাবে আম, মানে দেখছো, বা এটাকে সমাধান করাটা কি আদৌকে কতটুকু তোমার পক্ষে সম্ভব হয়েছে? আমাকে যে প্রশ্নটা করা হলো বই সংকট, ছোটবেলা থেকেই ব্রেইলে পড়াশোনা করি। তো বেসিক্যালি আমি যখন ক্লাস 1-এ প্রথম ভর্তি হই, তখন ব্রেইল শিখলাম। তো ব্রেইল শেখার পরে বই, হ্যাঁ, বই অ্যাভেলেবেল হতো কিরকম, দেখা গেছে যে আমরা ম্যাক্সিমাম টাইম পুরান বই পড়ে পড়ে খেতাম। যেহেতু এটা সেপারেট স্কুল ছিল, মানে আপনার ট্রেডিশনাল স্কুলের মতো ছিল না, দ্যাটস ওয়াই আমরা পুরান বই পড়ে পড়ে খেতাম ম্যাক্সিমাম টাইম, কারণ নতুন বইটা অ্যাভেলেবেল হতে অনেকটা সময় লাগতো। আর এমনও সময় আসছে যে আমি যখন পিএসসি পরীক্ষা দিই, তখন আমাদের দেখা গেছে যে বই অ্যাভেলেবেল নাই, আমরা বই পাচ্ছি না, বই পড়তে পারছি না। একটা বইয়ের একটা সাবজেক্টের এই বইটা আছে, ওইটা নাই। ওর কাছে বাংলা বই আছে, আমার কাছে ইংলিশ আছে, কিংবা ওর কাছে সমাজের একটা পার্ট, আমার কাছে আর একটা পার্ট। তো আমরা এইভাবে কোল্যাব করে পড়তে হতো। তারপরে যখন একটা 6-এ উঠলাম, তখনও সেম কেস। তখন একটা জিনিস প্রবলেম সলভ হলো যে এবিসিতে অ্যাটলিস্ট পুরান বই পড়তে হতো না, আমরা রিসেন্টলি বই পাইতাম। কিন্তু ওই কোল্যাবটা ছিল আর কি, মানে দেখা গেছে যে আমার এখন এটা পড়তে মন চাইলাম, এটা পড়তে পারছি না, কিংবা আমার এটা এখন পড়তে হবে, আমি পড়তে পারবো না, আমার ক্লাসমেট কিংবা আমার যে ব্যাচমেট সে পড়বে। তো এরকম একটা সমস্যা ছিল। ইনফ্যাক্ট এটা আমাদের ক্লাস 9 আমি হাই স্কুলে থাকতে আসলে সে অর্থে বুক অ্যাভেলেবেল হয় নাই। 2017-16 গিয়ে বইটা অ্যাভেলেবেল হয় হাই স্কুলের জন্য। আর when it comes to কলেজ লাইফে, তখন দেখা গেল যে বই তো রেকর্ডই পড়তে হচ্ছে, অডিও বুক, এছাড়া কোনো উপায় নাই। কেন উপায় নাই? বিকজ ইউনিকোড, হ্যাঁ পড়তে পারছি, ইউনিকোডে সমস্যাটা হচ্ছে বইগুলো তো ঠিকঠাকভাবে প্রিপেয়ার হতো না, তো সেজন্য দেখা গেছে যে বইয়ের ভিতরেই চেঞ্জ হয়ে যেত, পড়তে গেলে কোনো একটা জায়গায় চাপ পড়লে ওইটাই চেঞ্জ হয়ে যেত। এখন অবশ্য তখন তো আমরা পিসি চালাইতে শিখি নাই, আর তাছাড়া সবার তো পিসি থাকেও না, তো সেই জন্য এরকম নানাবিধ ঝামেলা হতো। তারপরে দেখা গেল যে অডিও বুক পড়তে পড়তে একটা জায়গায় চলে আসলাম,
এখন একটা সময় চলে আসলো যে অডিও বুকে ইন্টারেস্ট থাকছে না, কোথাও গিয়ে এটা আপনার ইন্টারেস্ট লুজ করছে, ঠিকঠাক অ্যাটেনশন দিতে পারছি না। তারপরে মোটামুটি চালিয়ে নিলাম আর কি। মানে তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম যেটা দেখি যে আমার ডিপার্টমেন্টে বর্তমানে এসে যেটা আমি ফেস করছি, আমরা ব্রেইল পড়েছি, আমরা পড়াশোনা ঠিকই করেছি, এটা কিন্তু একাডেমিক পড়াশোনা ছিল, আমরা কিন্তু আদার্স কোনো কিছু পড়তে পারি নাই, যার জন্য এটার কিন্তু আমাদেরকে হ্যাম্পার করতে হয়। মানে এখন আমরা প্রচন্ড ঝামেলায় পড়ে যাই। কিরকম, যখন আমার স্যার বলছেন যে ওর উপন্যাসটা পড়েছো, তখন সবাই হয়তো বলতে পারছে যে হ্যাঁ আই রেড ইট, কিন্তু আমি বুঝে থাকতে হচ্ছে, কিংবা আমার সেই জবাব দেওয়ার মতো অবস্থা নাই। তারপর দেখা যাচ্ছে সেই জন্য আমাকে অনেকটা পিছিয়ে যেতে হইতেছে। এখন আবার নতুন করে সেই বইগুলো যেগুলো আমার পড়ার কথা ছিল ক্লাস 5, 6, 8-এ, সেগুলো এখন পড়তে হচ্ছে নতুন করে। এবার ইউনিভার্সিটির একাডেমিক বুকের কথা যদি বলি, সেটা তো অ্যাভেলেবেল মোটেই না। দেখা যাচ্ছে যে হার্ড কপি স্ক্যান করে পিডিএফ করলে করতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, স্ক্যান করে যে পড়বো সেখানেও তো ফন্ট ভেঙে যাচ্ছে। এখন নানাবিধ ঝামেলা। মানে আমাদের বইয়ের যে প্রোডাকশনটা, বইয়ের সমস্যাটা রয়েই গেল এখনো পর্যন্ত স্টিল। বাংলা বইয়ের ক্ষেত্রে তো প্রচন্ড পরিমাণে, ইংলিশ বইয়ের ক্ষেত্রে অতটা নাই, মোটামুটি সলভড, কারণ ইংলিশে ফন্ট অতটা ভাঙছে না, কিন্তু বাংলায় তো প্রচুর ভাঙে। আর সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ফিজিক্যাল ব্রেইল বই যতটা সম্ভব সাপ্লাই দেওয়া দরকার, আর বইটা পড়াও দরকার আমাদের। আমরা অনেকে বই পড়ি না। আমি ইদানিং তো বই অ্যাভেলেবল স্কুলে, আমি যেটা জানি দেখেছি, আমি প্রত্যেকের জন্য প্রতিটা করে একটা সেট বই থাকে, কিন্তু তারা বই পড়ছে না, দেয়ার হ্যাবিটুয়েট অন অডিও বুকস। তাদেরকে যখন বলা হচ্ছে যে কেন পড়ছো না, ভালো লাগে না, মন বসে না ওই পড়াতে, তো তারা পড়ছে না। এখন তাদের ভিতরে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। রাজার আমার মনে হয় যে অডিও বুক সাপ্লাইটা বন্ধ করতেই হবে, কারণ এই যে অডিও বুকের ধারণাটা, এটা তো আমরা অনেক আগে থেকেই পেয়েছি, কিন্তু যদি আমরা ইউজুয়ালি পড়াশোনার ক্ষেত্রে দেখি, তো অডিও বুক এটা রিসেন্ট একটা ইভেন্ট। সম্প্রতি বিভিন্ন পাবলিশার্স হাউসগুলা অডিও বুক করছে ইউএসএতে, ইউকেতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। তো বলা হচ্ছে যে দ্যার ইজ এ বেসিক ডিফারেন্স রিডিং আর লিসেনিং এর মধ্যে। বেসিক্যালি আমরা যখন স্ক্রিন রিডারে বই পড়ছি, তখন তো আমরা আসলে পড়ছি না, অন দ্য আদার হ্যান্ড আমরা শুনছি, কাজ অ্যাজ ইউ নো টেক্সট টু স্পিচ। এখন অনেকেই বলবেন যে হ্যাঁ আমরা শুনছি, কিন্তু আমরা তো বানানটা চেক করতে পারছি না। পারছেন না? হ্যাঁ পারছেন, আপনি বলবেন যে পারছেন, কিন্তু আমি বলবো পারছেন না। কেন পারছেন না? কারণ আপনি 1 by 1 যদি ওয়ার্ড দেখে দেখে পড়তে যান, তাহলে আপনার কিন্তু পড়া হবে না, সময় লস হবে, 24 ঘন্টা একটা বই পড়তে পারবেন না, কিংবা 3-4 দিন একটা উপন্যাসও শেষ করা সম্ভব না। তো এটা তো একটা বড় সমস্যাই। আর বইয়ের সমস্যাটা এখনো মিটলো না। সেই জন্য আমার যেটা মনে হয় যে হ্যাঁ আমাদের একটু যারা আছি, মানে অর্গানাইজেশন বলে, তাদের একটু উদ্যোগী হয়ে কিছুটা করতে হবে। যেরকম অনেকেই আজকাল অনলাইনে ইউনিকোডে বই করছেন, স্ক্যান করে ইংরেজি বইটা। তো সেই জন্য আমাদেরও মনে হয় যে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, যেহেতু আমরা বাংলা ভাষায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে স্ক্যানার যেগুলো এখন ফটোকে টেক্সট করছে, পিডিএফকে টেক্সট করছে, সেগুলোতে আমাদের কন্ট্রিবিউশন যেন রাখতে পারি, সেরকম একটা জায়গায় আমাদের যাওয়া দরকার ইউনিকোডের জন্য। আর ব্রেইল ডিসপ্লের বিকল্প আসলে নাই। আর যদি আমরা বলি যে ব্রেইলের বিকল্প আছে কিনা, আমার তো মনে হয় না। আর ব্রেইলের ইনভেনশন কিন্তু শুধুমাত্র আমরা যেন পড়তে পারি সেই জন্যই হয়েছিল। পড়ার, লিসেনিং আর রিডিং এটা কিন্তু একটার পরিপূরক হইতে পারবে না। হ্যাঁ পাশাপাশি দুটো থাকতে পারে, কিন্তু একটা বাদ দিয়ে আর ওটা চলবে না। এতটুকুই বলার ছিল। আমি
তাফসীরের কথা শুনছিলাম। আমি যদি আজকে এই পর্যায়ে বলি যে বইয়ের ক্ষেত্রে একটা অপ্রাপ্তি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি বা যারা প্রিন্ট ডিসেবল ব্যক্তি তাদের জন্য যে সমস্যাটা কি শুধু আজকের, সেটা একটা বিরাট প্রশ্ন। এবং সেই সমস্যা নিয়ে সত্যিই কি আমরা কথা বলতে চেয়েছি, বা যারা উদ্যোগটা গ্রহণ করেছিলেন তাদের সাথে কি আমরা সর্বস্তরের সকল প্রতিবন্ধী ব্যক্তিদের যারা সংগঠন তারা একত্রিত হয়ে একবার আওয়াজ তুলেছি যে আপনারা এই কাজটুকু বাস্তবায়ন করুন। এর সাথে যুক্ত হচ্ছে ব্রেইল বই প্রোডাকশন, এবং ব্রেইল বই প্রোডাকশনের সাথে যুক্ত হচ্ছে ইলেকট্রনিক ব্রেইল বা হচ্ছে রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লে। অনেকেই বলেন যে অডিও বুক তৈরি করতে অনুমতি দেয় না পাবলিশার্সরা, ইউনিকোড বই তৈরি করতে অনুমতি দেন না পাবলিশার্সরা। কিন্তু এর পাশে যদি ইউনিকোডে অনুমতি না দেন বা এইচটিএমএল এ বা ই পাবলিকেশনে যদি অনুমতি না দেন, তাহলে ডিজিটাল বাংলাদেশ আমরা বিনির্মাণ কোন জায়গা থেকে করব? এটা একটা প্রশ্ন। তার পাশাপাশি যদি বলি, ঠিক আছে ইউনিকোডেও দিলেন না, অডিওতেও দিলেন না, তাহলে ব্রেইল কনভার্সনের ক্ষেত্রে যদি আমরা বলি যে রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লের যদি উদ্যোগটা আমরা গ্রহণ করতে পারি, তাহলে তো একটা বিরাট জায়গা থেকে সবাই বইটা কিনতে পারে, ইলেকট্রনিক বই সবাই কিনতে পারে, এবং সবার জন্য সহজলভ্য করে সেই রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লেটা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমি এত জটিলতার দিকে যাব না। আমাদের একটা ছোট ভাই আছে ইন্টারমিডিয়েটের, আমরা কি তৌহিদকে পাবো? জি, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। জি ভাইয়া, প্রশ্ন করুন নাকি শুরু করব? শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ যারা আয়োজন করেছেন। স্কুল অফ মাইন্ডলাইট ও দৃষ্টিকোণ দুটো সংগঠনকেই অসংখ্য ধন্যবাদ আজকে যৌথ প্রযোজনায় আমাদেরকে এখানে উপস্থিত থাকার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে অনেকক্ষণ ধরেই শুনছিলাম ব্রেইল পদ্ধতি কিভাবে যে বইয়ের সংকট, সেটার প্রাপ্তি, কিংবা এই যে সংকটময় সময় সেটাকে আমরা কিভাবে কাটিয়ে উঠেছি এরকম একটা অবস্থা। আমি 2010 সালে শিক্ষা জীবনে পদার্পণ করি। অর্থাৎ আমার প্রথম চিটং ভর্তি হওয়ার কথা ছিল পিএসটি সেন্টারে, কিন্তু আমি যখন সিভিল সার্জনের সার্টিফিকেট নিতে যাই সেখান থেকেই আমি লক্ষ্মীপুর সমন্বিত অর্থাৎ দালালবাজার সমন্বিত যে শিক্ষা কার্যক্রমটা সেইখানকার সন্ধান পাই, এবং সেই দিনই এটা সম্ভবত 2009 সালের নভেম্বরের দিকে হবে, সেই দিনই গিয়ে আমি ভর্তি সম্পূর্ণ করি, এবং 2010 সালের 4 জানুয়ারি আমি ওই হোস্টেলে দুপুর বেলায় একদম সবাই খাচ্ছিল এমন একটা অবস্থায় গিয়ে আমি ওখানে একেবারেই বাড়ি থেকে চলে যাই। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে, স্কুলে যাওয়ার একটা আনন্দ পেয়েছি, তবে সবার মতো যেটা বাড়ি থেকে চলে যাওয়ার একটা মন খারাপের ভাব, সেটা কেন জানি আমাকে আর সবার মতো স্পর্শ করে নাই। কারণ আমি দেখতাম আমার ভাই বোনরা পড়ালেখা করতো, আমার মাঝে একটা হিংসা জাগতো যে ওরা পড়তে পারছে, আমি কেন পারছি না। তো যখন জানতে পারলাম যে আমিও পারবো, তো তখনই হোস্টেলে আসা আমার শ্রদ্ধেয় গুরু বোরহান স্যার, ওনার তত্ত্বাবধানেই আমি আমার শিক্ষা জীবনটা শুরু করি। তো আমি যখন ক্লাস 1-এ আমার প্রায় 4 থেকে 5 মাসের মতো লেগেছিল ব্রেইল শিখতে। আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু বোরহান স্যার অনেক শাসন, আদর, সবকিছু মিলিয়ে আমাকে শিখিয়েছেন। একবার হয়েছে কি, আমি মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সবকিছু কমপ্লিট করে ফেলেছিলাম প্রায়। তো হঠাৎ আমাদের হোস্টেলের একটা নির্মাণ কাজের কারণে আমাদেরকে 1.5 মাস বন্ধ দিয়ে দেওয়া হয়। তো বাড়িতে চলে আসি। যখন আমি আবার হোস্টেলে ব্যাক করি, একটা শব্দ আমার মনে ছিল না, কিছুই পারছিলাম না। যখন স্যার আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি কিছুই পারছিলাম না। তখন আমি কিন্তু প্রচন্ড ভয় পেয়ে যাই, আসলে স্যার কি মারবেন কিনা। কিন্তু বোরহান স্যার তো আসলেই বোরহান স্যার, উনি এতটাই স্নেহর সুরে আমাকে বললেন যে তোমাকে আরেকটা বার সুযোগ দেওয়া হলো। তারপর শেখা হলো, আমি শিখলাম ব্রেইল পদ্ধতিতে
প্রথম সাময়িক পরীক্ষাটা দিতে পারিনি। ওয়ানের দ্বিতীয় সাময়িক থেকে আমি হচ্ছে ব্রেইল পদ্ধতিতে পরীক্ষা দেওয়া শুরু করি এবং দিয়েছিলাম। তো এই ক্ষেত্রে যে ব্রেইল বইয়ের সংকট, সেটা কিন্তু আমি ক্লাস ওয়ানে বেশ বেশ সম্মুখীন হতে হয়েছিল। যেমন ক্লাস ওয়ানে আমি শুধুমাত্র একটি বাংলা বই পেয়েছিলাম। হ্যাঁ, 3টা বিষয়, বাংলা, ইংরেজি, গণিত, তার মধ্যে আমি শুধু বাংলা বইটা পেয়েছিলাম। আর যে বাকি দুটো বই, সে দুটো বইয়ের সম্পূর্ণ নোট আমার শ্রদ্ধেয় স্যার, শ্রদ্ধেয় শিক্ষাগুরু বোরহান স্যার আমাকে নিজ হাতে রাত জেগে জেগে লিখে দিয়েছেন, আমি পড়েছিলাম সেগুলো। তো এখানে হচ্ছে আমি ক্লাস ওয়ানে এই যে এভাবে সংকটের শুরু। ক্লাস টুতে এসে একই অবস্থা, আবারও সেই বাংলা বই পাওয়া, সেই আমার বোরহান স্যার, আমার স্যার আমাকে আবারও রাত জেগে নোট করে দিতেন। অনেক সময় পুরনো যারা সিনিয়ররা পড়ে গেছে এমন নোট থেকে যেত, সেগুলো আমি পড়তাম যদি মিল থাকতো। অনেক সময় সিলেবাস চেঞ্জ হয়ে যেত, তো সেক্ষেত্রে আবার স্যারকে নতুন করে লিখতে হতো। তো এই হচ্ছে অবস্থা। দ্বিতীয় শ্রেণীটাও পার করলাম, আমি হচ্ছে এই যে ব্রেইল বই। তৃতীয় শ্রেণীতে এসে যেটা হলো, আমি মোটামুটি, অর্থাৎ তৃতীয় শ্রেণীতে 6টা বিষয়, তো সেই 6টা বিষয়ের মধ্যে আমি 3টা বিষয় পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের ব্রেইল প্রেস তখন টঙ্গী ছিল, তারা আমাদেরকে বছরের মাঝখানে গিয়ে বাংলা, ইংরেজি এবং যে সমাজ বইটা ছিল, এই বইটা পাঠালো। এর আগেই কিন্তু প্রায় অর্ধেক স্যার নোট করে ফেলেছিলেন। তো বই আসছে যেহেতু, বইই পড়েছিলাম টু বি অনেস্ট, আর প্রশ্ন উত্তরগুলো নোট থেকে পড়েছিলাম। তো ক্লাস 4-এ উঠে গুড লাক, যেটা আমি 6টা বিষয় বই পেয়ে যাই। ব্রেইলের 6টা বিষয় আমি বই পাই, এবং তখন আর প্রশ্ন উত্তরগুলো স্যার আমাকে নোট করে দিতেন, বাট যে পাঠ্য বইটা সেটা আমি পেয়ে যাই টঙ্গী থেকে, আমাদেরকে পাঠানো হতো। তবে এই যে পাঠানো হতো, স্বাভাবিক যেসব স্টুডেন্ট, অর্থাৎ আমি তো ইন্টিগ্রেটেড একটা স্কুলে পড়াশোনা করতাম, সেখানে সাইটেডদের সাথেই আমাকে পড়াশোনা করতে হতো। তো তারা কিন্তু জানুয়ারি থেকেই পড়াশোনা করার সুযোগ পেত। আমি কিন্তু সেটা পেতাম না, কারণ আমাকে অপেক্ষা করতে হতো কখন বই আসবে, বা অনেক সময় আমাকে বই কিনতেও হয়েছে নিজ উদ্যোগে, ব্রেইল বই। তো কখন বইটা আমাকে পাঠানো হবে, আমি কখন পড়তে পারবো, তো এই অপেক্ষায় আমাকে থাকতে হতো। তো অনেক সময় হতো কি, প্রথম সাময়িক পরীক্ষাটা আমি ইনশাল্লাহ বই ছাড়াই দিতে হতো, কিছু করার নেই। তো এই যে তখন ক্লাস করতাম, সেখান থেকে শুনে শুনে যতটুকু সম্ভব আমি অ্যান্সার করতাম। তো এভাবে যখন বই পেতে থাকলাম, এভাবে হচ্ছে ক্লাস 4টাও কমপ্লিট করলাম। বছরের মাঝামাঝি সময় এলেও বইয়ের মাধ্যমে পরে নিজের পরিশ্রম, শিক্ষকদের সহায়তায় নিজেকে রিকভার করতেই হতো, কারণ এছাড়া আসলেই কোনো উপায় ছিল না। তো এরপর যখন আমি ক্লাস 5-এ উঠি, একই সমস্যা, বছরের মাঝখান বরাবর বই আসা, অনেক সময় যে বানান, সেগুলো অনেক সময় ভুল থাকতো ব্রেইল বইতে, যে অনেক সময় প্রিন্টিং এর কারণে ভুল হতো। তো এই একই সমস্যা নিয়ে আমি সমাপনী পরীক্ষা দিলাম। ষষ্ঠ সপ্তম শ্রেণীতে আমার যে সমস্যাটা হতো ক্লাস 6-7-এ, সেই সময় কিন্তু আবারও সেই সমস্যা আমাদের হতো। সেখানে হতো কি, বাংলা এবং তথ্য প্রযুক্তি, এই দুটো বই পেতাম আমরা শুধু। আর যদি যার সামর্থ্য থাকতো, সে বই কিনতে হতো, যে যে বইগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, লাইক আপনার বিজ্ঞান, আপনার হচ্ছে গণিত, এই যে ইম্পর্টেন্স বইগুলো, এগুলো আমাদেরকে কিনে দিতে হতো। যার সামর্থ্য আছে সে কিনতে পারছে, যার সামর্থ্য নেই সে কিনতে পারছে না। তো এই যে বাংলা তথ্য, আবার সেই রেকর্ডিং, এবার ক্লাস 6-এ উঠে কিন্তু আমরা রেকর্ডিং নির্ভর হয়ে গেলাম। আমি কেমন বন্ধুদেরকে ডেকে এনে তাদের সাথে সম্পর্ক রেখে নানান ভাবে রেকর্ড করিয়ে নিতে হতো। অনেক সময় পরিবারের আহ বড় ভাইয়া, তারপরে বাবা মা, তাদেরকে দিয়েও আমাকে রেকর্ড করিয়ে নিতে হয়েছিল। তো এইভাবেই আসলে পড়াশোনা করতে হতো। 6-7 দুটো বছরই আমাদেরকে এইভাবেই কন্টিনিউ করতে হতো। এই কন্টিনিউ করার সাথে সাথেই কিন্তু অন্যান্যদের সাইটেড স্টুডেন্টস, তাদের সাথে আমাকে বিশেষ করে কম্পিট করতে হতো। আল্লাহর রহমতে সেখানেও খুব একটা পিছিয়ে ছিলাম না, কারণ
আমি অনেক আসলে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট পেয়েছি হচ্ছে শিক্ষাগুরু বোরহান স্যারকে পেয়েছিলাম, ফ্যামিলিকে ওভাবেই খুবই হেল্পফুল একটা প্রিমেরিটেড একটা ফ্যামিলি পেয়েছিলাম যারা হচ্ছে আমাকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত ছিল। তো 2017 সালে যখন আমি ক্লাস 8-এ উঠি, তখন সরকার সিদ্ধান্ত নিল যে এখন থেকে ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত সরকারি অন্যান্য স্কুলের মতো অর্থাৎ সাইটের যে স্টুডেন্টসদের মতো সকল দৃষ্টি প্রতিবন্ধীদেরকেও তাদের ব্রেইল বই সরবরাহ করা হবে। তো সেই সিদ্ধান্তের সুবাদে আমি কিন্তু ক্লাস 8 থেকে হচ্ছে সরকারি দেওয়ার সূত্রে আমি বই পেতে শুরু করলাম, এবং যে ক্লাস 8-এর যে সবগুলো বই পেয়ে গেলাম, একদম কি বলবো শারীরিক শিক্ষা পর্যন্ত বই পেয়ে গেলাম তখন। তো তখন থেকে তো আর আসলে এতটা কষ্ট করতে হয়নি। তবে ওই যে 6-7 থেকে যে অডিও বুক রিলেটেড একটা মানে আকর্ষণ তৈরি হয়ে গেছে যে ওইটা দিয়ে পড়বো, আলাদা একটা মানে টিনেজ ভাব যে মোবাইল ফোন কিনবো, এই যে একটা সমস্যা তৈরি হয়ে গেছিল। তো এতে হয়েছে কি আমি কিন্তু বানানে প্রচন্ড পিছিয়ে পড়ি, কারণ আপনি জানেন, আপনারা সকলেই এখানে অবগত যে পড়তে হাতে ধরে বা চোখে দেখে পড়া আর শুনে পড়া কিন্তু এক না। শুনে শুধু শব্দগুলো শুনছি, কিন্তু তার অক্ষর ভিত্তিক যে বানান সেটা কিন্তু আমি শুনতে পাচ্ছি না বা পড়তে পারছি না। তো এই যে বানান সম্পর্কে আবারও নিজেকে ওভাবে সচেতন করতে হলো। ক্লাস 8, 9, 10-ও আমি কিন্তু এই যে সরকারের বইগুলো পেয়ে যাই। তো সেক্ষেত্রে মানে এখানে যারা আছেন আমজাদ ভাইয়ারা আছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ভাইয়াদেরকে এখানে দেখতে পাচ্ছি, তো ওনারা যেই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছেন আমিও হয়েছি, তবে আমি ওনাদের তুলনায় অনেক কম হয়েছি, এটা আমি হাজারো শুকরিয়া জানাই। তো এই ক্ষেত্রে তখন পরীক্ষায় যেটা উঠে এসেছে যে ব্রেইলে লিখতেও কিন্তু আমাদের অনেক সময় লাগে, তো সেক্ষেত্রেও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো মেট্রিক পরীক্ষা দিলাম 2020 সালে। এই যে এখন কলেজে উঠলাম, কলেজে উঠার পর আবারও কিন্তু সেই অডিও, ঠিক আছে, আবারও সেই অডিও। দু একটা বই আছে, ভিউ ফাউন্ডেশন থেকে নিজে গিয়ে বই নিয়ে এসেছিলাম কিছুদিন আগে, বাংলা এবং ইংরেজি বই। কিন্তু এছাড়া যে আমার গ্রুপিয়াল সাবজেক্ট ইসলামিক স্টাডিজ, ইসলামিক শিক্ষা, ইসলাম শিক্ষা, তারপর আপনার ধরুন সোশ্যাল ওয়ার্ক, তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের যে বইগুলো, এগুলো কিন্তু আমাকে অডিওতেই পড়তে হচ্ছে, কারণ ব্রেল বই নেই। তো অডিওতে সমস্যা যেটা তৈরি হচ্ছে, আমি নোট ডাউনের সুযোগ পাচ্ছি না, কারণ এখানে বইগুলো অনেক বড়, এগুলো আসলে নোট ডাউন না করে পড়াটা অনেক বোকামি, আমি যেটা পড়ে দেখলাম কয়েকদিন এর মধ্যেই। তো আমি নোট ডাউনের সুযোগ পাচ্ছি না, আমি হচ্ছে বানান সম্পর্কে সচেতন হতে পারছি না, কারণ আবার বানান কিন্তু ভুলতে বসেছি, কারণ ওই যে চর্চা তো নেই, চর্চাই মানুষকে সেরা মতো করে তোলে। তো সেই চর্চাটা যেহেতু আমি বানানের ক্ষেত্রে পাচ্ছি না, তো আমি কিন্তু সেই সমস্যাটা আবারও সম্মুখীন হচ্ছি। আমি তো এই ক্ষেত্রে যেটা হতে পারে যে আমাদের যে মানে আমি এখন যাদেরকে দেখছি যে যারা ব্রেইল বই পড়ছে, যেসব এখন নতুন নতুন যে হাউস টিউটর, রিসোর্স টিচার নিয়োগ দেওয়া হচ্ছে, অনেক জায়গায় আমি জানতে পেরেছি যে অনেক সময় কিন্তু সাইটেরদেরকে নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে প্রশিক্ষণ থাকে না তাদের হচ্ছে ব্রেইল সম্পর্কে কোনো ন্যূনতম ধারণাটুকু থাকে না। তো এই ধারণাটুকু না থাকার কারণে তাদেরকে হচ্ছে ওই রিসার্চ টিচার বা অন্যান্য যে নতুন হাউস টিউটরটা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন, তারা কিন্তু ওই মানে ভিজুয়াল ইম্পেয়ার্ড স্টুডেন্টসদেরকে অডিও নির্ভর করে তুলছেন, অর্থাৎ বই থাকা সত্ত্বেও তারা হচ্ছে অডিও নির্ভর হয়ে যাচ্ছে। এর কারণ ওই যে ওদেরকে ছোট থেকে ওভাবেই বোঝানো হচ্ছে যে অডিওর মাধ্যমে পড়ো, কষ্ট কম, তাই। কিন্তু এতে হচ্ছে কি আমাদের যে আমরা যারা আগত প্রজন্ম, তারা কিন্তু বানান সম্পর্কে প্রচন্ডভাবে প্রচন্ডভাবে পিছিয়ে পড়ছি, এবং এই যে অডিও নির্ভরতা, এটা কমে আসা উচিত। কারণ আপনি যেহেতু আমি দৃষ্টি প্রতিবন্ধী, আমাকে অবশ্যই ব্রেইলের সহযোগিতা নিতে হবে, এবং ব্রেইলের বিকল্প কখনোই কোনো কিছু হতে পারে না, ব্রেইলের পাশাপাশি হতে পারে, হ্যাঁ, অডিও বুক বলা যেতে পারে, পিডিএফ রিডার বলা যেতে পারে, বা অন্যান্য যে পদ্ধতিগুলো আছে, ব্রেইলের বিকল্প হতে পারে না, ব্রেইলের পাশাপাশি অর্থাৎ সহায়ক পদ্ধতি হিসেবে এটা কাজ করতে পারে। তবে এখানে অনেকে যুক্তি দেখায় যে ব্রেইল কিন্তু প্রচন্ড স্পেস নেয়, হ্যাঁ, ব্রেইল প্রচন্ড স্পেস নেয়, তবে ইদানিং যেটা শুনছি ব্রেইল ডিসপ্লে,
যদিও এই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, তবে যতটুকু জানি এক্ষেত্রে অনেক সুবিধা। তো এই এই যে নব প্রযুক্তিগুলো আসছে, টেকনোলজিকে আমরা অবশ্যই স্বাগত জানাতে প্রস্তুত, উই আর রেডি, বাট আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে আজকে ব্রেইল না থাকলে আমরা কিন্তু কতটা পিছিয়ে পড়েছি। আমরা এই যে এখানে অভিজ্ঞতা তো আমাদের সামনে, এক্সাম্পল গুলো আমাদের সামনেই, যে তাপসির ভাইয়া বলেছেন, সিয়াম ভাইয়া, রাফি ভাইয়া, তারপর আমজাদ ভাইয়া, সবাই কিন্তু বলে গেছেন যে এখানে কি কি সমস্যাগুলো হয়েছে। যদিও তাদের উনাদের মতো এত মানে হার্ড মানে এত মানে হার্ড রিয়েলিটিতে আমাকে যেতে হয়নি, কারণ আমি বই পেয়েছি, কিছু কিছু হলেও পেয়েছি, আর একটা পর্যায়ে এসে সবগুলো বই আমি পেয়ে গেছিলাম। তো এই যে মানে একটা মানে অডিও নির্ভরতা, প্রযুক্তি নির্ভরতা, সেটা কমিয়ে আনতে হবে। কারণ ব্রেইলের বিকল্প কিছু হতে পারে না। আমি আশা করব যে নতুন প্রজন্ম বা নতুন যাদেরকে নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য যাদেরকে হাতিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদেরকে যখন তাদের চাকরির পরীক্ষা নেওয়া হবে, অন্তত দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা কার্যক্রমে যখন কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে, তার প্রধান স্কিল যেন ব্রেইলের উপর তার দক্ষতা যেন থাকে, সেইটা নিশ্চিত করেই তাকে নিয়োগ দিতে হবে। তাহলে পরে হবে কি, যে নতুন প্রজন্ম আসছে, তারাও ব্রেইল শিখতে পারবে, তাদেরও ব্রেইলের প্রতি আগ্রহ জাগবে। অদূর ভবিষ্যতে আমরা আশা করতেই পারি যে এই যে ইন্টারমিডিয়েটে বই নেই, সেটাও হয়তো ব্রেইলে থাকবে। এই যে উচ্চ শিক্ষায় যেটা শুনতে পাচ্ছি যে ব্রেইলের স্বল্পতা নেই বললেই চলে, সেটাও হয়তো একটা সময় ঘুচে যাবে। কিন্তু আজকে যে প্রজন্ম ক্লাস 1 থেকে 10 পর্যন্ত বই পাচ্ছে, তারা যদি ব্রেইল না শিখে, তাদের প্রতি যে ব্রেইলের প্রতি যে অনীহাটা, এটা যদি থেকে যায়, তাহলে কিন্তু আগামী 5-10 বছর পর তারাই তো উচ্চশিক্ষায় আসবে, মানে তারাই তো কলেজ লাইফে আসবে, তাই না? তারা যদি ব্রেইলের প্রতি অনীহার জন্ম নিয়ে ব্রেইল না শিখে তারা সেই পর্যায়ে আসে, তাহলে সরকার যখন এই সুযোগ সুবিধাগুলো তৈরি করবে, যখন আমরা আমাদের মতো দৃষ্টি প্রতিবন্ধী ছেলেমেয়েরা যখন এই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করব না, তখন এই সরকার আমাদেরকে দুয়ো দেবে যে আমরা তো ব্যবস্থা করে দিলাম, তোমরা তো ব্যবহার করছো না। সো নতুন প্রজন্মকে ব্রেইলের সংস্পর্শে আনতে হবে। ব্রেইল ব্রেইল ব্রেইলের বিকল্প কিছু হতে পারে না, ব্রেইলের সহায়ক অনেক কিছুই হতে পারে ডিজিটাল প্রযুক্তি, কিন্তু ব্রেইলের বিকল্প কিছু হতে পারে না। নতুন প্রজন্মকে ব্রেইলের সংস্পর্শে আনতে হবে, তাদেরকে ব্রেইলের প্রতি আগ্রহী করে তুলতে হবে। আর আচ্ছা, আমরা বোধহয় তৌহিদকে একটু হারিয়ে ফেলেছি। সেক্ষেত্রে হচ্ছে ব্রেইলের, আমি খুবই দুঃখিত, আমার একটা কল চলে এসেছিল, সেজন্য ডিসকানেক্ট হচ্ছিল, খুবই দুঃখিত সেজন্য। তো আমাদেরকে হচ্ছে ব্রেইলের সংস্পর্শে নতুন প্রজন্মকে আনতে হবে, আর নতুন প্রজন্মকে ব্রেইলের সংস্পর্শে নতুন প্রজন্মকে ব্রেইলের সংস্পর্শে আনতে হলে তাদেরকে গড়ে তোলার জন্য যেসব শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, তাদেরকে যেন ব্রেইলের দক্ষতা অর্জন করিয়ে নিয়োগ দেওয়া হয়। তাহলেই কিন্তু আমরা নতুন প্রজন্মকে ব্রেইলের প্রতি আগ্রহী করে তুলতে পারবো, এবং সরকার যে সকল সুযোগ সুবিধা আমাদেরকে এই পর্যন্ত প্রণয়ন করছে সেটা নিতে পারবো, এবং ভবিষ্যতে যে আমাদের উদ্যোক্তারা, আমজাদ ভাইদের মতো, জাহাঙ্গীর স্যার, চন্নু স্যার, আমি যাদেরকে দেখেছি বা মোটামুটি শুনেছি, এনারা যে উদ্যোগগুলো নিচ্ছেন, এই উদ্যোগের সুফলতা যেন আমাদের প্রজন্মগুলো গ্রহণ করতে পারে। আর এরকম আয়োজন যেন আরো থাকে, এবং মানে কি বলবো, মানে মাঠ পর্যায়ের স্টুডেন্টস কে যেন আনা হয়, তাদের অভিজ্ঞতা যেন, এই যে আমাদের অভিজ্ঞতাগুলো শোনা হচ্ছে, আরো ছোট ছোট অভিজ্ঞতা যেন আরো ছোট ছোট ছেলেমেয়েরা শেয়ার করতে পারে, এরকম আয়োজন যেন আরো বেশি বেশি হয়, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। স্কুল অফ মাইন্ডলাইট ও দৃষ্টিকোণকে আবারও শুভেচ্ছা জানিয়ে এতটুকুই বলা ছিল, পরবর্তীতে প্রয়োজন হলে আবার বলবো। ধন্যবাদ। তো আমি আকাশের কাছে আসতে চাই। আকাশ আমাদের একজন অত্যন্ত স্কুল অফ মাইন্ডলাইটের গর্বিত একজন সদস্য, কেননা স্কুল অফ মাইন্ডলাইটের বিশেষ করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেটা মেনটেন করা এবং বিভিন্ন ভিডিও এডিটিং এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে আকাশ। তো আকাশ, আমরা জানতে চাই তোমার কাছে ব্রেইল, তোমার জীবনে ব্রেইলের প্রভাবটা কেমন, এবং তুমি ব্রেইলটাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করো, এবং ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করো, এবং এক্ষেত্রে তুমি কি কি বাধা ফেস করেছো, তোমার গল্পটা আমরা শুনতে চাই। ধন্যবাদ সবাইকে যারা
প্রথমে ধন্যবাদ স্কুল অফ মাইন্ডলাইট, ইট ইজ মাই হোম গ্রাউন্ড। আরাধান হচ্ছে যে দৃষ্টিকোণকে ধন্যবাদ যে এত সুন্দর আয়োজন করেছি। ব্রেইল, এখন এটা যদি আমি বলি তাহলে অবশ্যই বলবো যে ব্রেইল হচ্ছে একটা চোখ। আমরা যারা আর কি দেখে দেখে পড়ছে তাদের জন্য তো চোখটা সেটা চোখই, কিন্তু আমাদের এই ব্রেইল হচ্ছে একটা চোখ আমাদের পড়াশোনা করার জন্য। তো বলে রাখা ভালো, আমার কিন্তু প্রাইমারি কমপ্লিট হয়েছে সালভেশন আর্মি, যেটা সাভারে। সো ওখানে কিন্তু আমি ব্রেইল বইয়ের কোনো সংকট পাইনি। প্রথমত হচ্ছে এই কথা, কারণ আমরা যখনই বলতাম যে আমাদের এই বইটা লাগবে তখনই ওরা হচ্ছে এই বইটা করার জন্য প্রস্তুত থাকতো। ডিমান্ড অনুযায়ী হচ্ছে আমাদেরকে বই দেওয়া হতো। আমাদের ইন্টারনাল অনেক বই আমরা করতে পেরেছি টাইপরাইটারের মাধ্যমে। এখন তো ডিজিটালি ডাক্সবেরি চলে এসছে, সো এখন তো ডিজিটালি প্রিন্ট আউট করা যায়, আগে এটা ছিল না। তো যেটা হতো যে যদি ইন এ সেন্স আমাদের আমি যখন পড়েছিলাম তখন হচ্ছে যে বই আমরা তো আমাদের করতে হতো না, তবে নোট করতে হতো ঠিকই। কিছু কিছু জিনিস যেমন নোট করতে হতো, আবার আমরা খুবই হাইলি ইন্টারেস্ট হয়ে হচ্ছে আমরা বিভিন্ন সাইটেড বুক থেকে হচ্ছে আমরা বিভিন্ন ওয়ার্ড বুক আমরা রিকমেন্ড করতাম যে না এই ওয়ার্ড বুকটা আমরা হচ্ছে ব্রেইলে কপি চাই। সেটা যদি ওনারা মানে অফিসিয়ালি না করতো সেটা আমরা নোট করে নিতাম, কিংবা হচ্ছে সিলেবাস যদি কোনো চেঞ্জ হতো, যদি সেটা আমাদের বছরের শুরুতে না করা থাকতো সেক্ষেত্রে আমরা সেটা করে ফেলতাম। এটা হচ্ছে একটা বিষয়। হাই স্কুলের বিষয়টা একই, সব জায়গায় প্রসেসটা একই। কলেজও যদি বলি আমি যে না, কলেজের প্রসেসটা একই, সেম। এখানেও সবার মতো অভিজ্ঞতা আমারও, যে অডিও বুক দিয়ে পড়া হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে অডিও বুক কিংবা হচ্ছে ই পাবলিকেশন, হ্যাঁ, ই সিস্টেমে যে বইগুলো আছে, যেমন আপনার পিডিএফ, তারপর ইউনিকোড সিস্টেম বইগুলো, এখন এগুলো তো আলটিমেটলি সলিউশন না। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা তো কোনো সলিউশন হতে পারে না। আপনি যদি বলেন যে না আমরা তো এখন ডক্সে বা পিডিএফ এ হচ্ছে আমরা বানান করে পড়তে পারি, হ্যাঁ, এটা কিন্তু এখন পসিবল। আমি মোবাইলে বলবো যে ইট ইজ পসিবল, হাইলি পসিবল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড পড়া সেটাও তো পসিবল। কিন্তু আপনি তো এখানে ব্রেইল বইয়ের ফিলিংসটা পাবেন না। এখানে একটা জিনিস বলি, বাংলা কিন্তু আজও মানে আজ পর্যন্ত কিন্তু আপনি পিসিতে পড়তে পারবেন না। ইবুক মানে পিডিএফ কিন্তু আপনি পিসিতে পড়তে পারবেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে ইংলিশ কিন্তু আপনি চাইলে পড়তে পারবেন, আর বাংলা কিন্তু আপনি চাইলে মোবাইল ও পিডিএফ যে পড়ছেন সেটা কিন্তু আপনি লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড এনে আপনি পড়তে পারবেন না। কারণ টিটিএস, গুগল টিটিএস বা ইস্পিক হচ্ছে, ইস্পিক পড়তে পারে, কিন্তু ইস্পিকের ভাষাও আবার মানে স্পষ্টতা নিয়েও একটা বড় বিষয় রয়ে গেছে। স্পিক দিয়ে আপনি কতটুকু পড়তে পারবেন সেটাও একটা বড় প্রশ্ন। সো এটা হচ্ছে মানে একটা অসুবিধার বিষয়। ঠিক আছে, এখন যারা ভাবছেন যে না অডিও বুকের উপর প্রয়োজনীয়তা বেশি এবং জোরদার করা বেশি দরকার, এটা আসলে ভুল ধারণা। কারণ এবার হচ্ছে যদি চিন্তা ভাবনা করি যে গভর্নমেন্ট পর্যায়ে ব্রেইল নিয়ে কি উদ্যোগগুলো হচ্ছে, তখন কিন্তু আমরা শুধুমাত্র হাই স্কুল পর্যন্ত পাবো যে গভর্নমেন্ট এই ব্রেইল নিয়ে কাজ করছে, কিন্তু কলেজ লেভেল নিয়ে তো এটা হচ্ছে না। কিন্তু আমাদের কিন্তু আমি যদি বলি যে না ব্রেইলের গুরুত্বপূর্ণ, যদি আমাকে জিজ্ঞেস করা হয় কতটুকু পর্যন্ত, আমি বলবো যে না পুরো শিক্ষা জীবনটাই আসলে ব্রেইল বই পড়া এটা খুবই প্রয়োজনীয়। কারণ আপনি একটা জিনিস বলি যে স্মার্টফোনে কিন্তু অনেক চিহ্ন আপনি ঠিক বুঝবেন না, ঠিক আছে, যেটা কিন্তু আপনি ব্রেইলে খুব ভালো বুঝবেন। এবং অনেক সাইনই আছে যে ক্লোজ সাইন, এখন ক্লোজ সাইন এটা ব্রেইলে কি হবে, এটা প্রশ্ন আসতেই পারে। সো এরকম অনেক বিবিধ ভেজাল আমরা পাই আর কি স্মার্ট এতে। তবে একটা জিনিস ভালো, যেহেতু ভেজালও আছে একটা সুবিধাও আছে, যে স্মার্টের যে আপনি পিডিএফটা আপনি যেখানে সেখানে নিয়ে পড়তে পারছেন, কিন্তু ব্রেইল সেটা নিয়ে পড়তে পারছেন না। ঠিক আছে, এবং ইউনিকোড যে ফাইলগুলো সেগুলো বা অডিও ফাইলগুলো সেগুলো আপনি চাইলে হচ্ছে শুয়ে শুয়ে পড়তে পারছেন, হ্যাঁ, মোবাইলের মাধ্যমে, কিন্তু সেটা তো আর
ব্রেইলে পারবেন না। সো এটা হচ্ছে একটা বিষয়। এখন আমার জীবনে যদি মনে করি যে না, ব্রেইলটা আসলে আমার মনে হয় পুরো শিক্ষা জীবন জুড়েই ব্রেইল দরকার, এবং ভার্সিটি লেভেলে, কলেজ লেভেলে অবশ্যই ব্রেইল দরকার, শুধুমাত্র হাই স্কুল লেভেল পর্যন্ত থাকবে না, পুরো শিক্ষা জীবন জুড়েই থাকা উচিত। এই ক্ষেত্রে সরকারের ভূমিকাটা বেশি থাকা উচিত। আমরা যদি দেখি যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, ভিউ ফাউন্ডেশন এখন ব্রেইল তৈরি করছে, আগে করতো, আগে যেমন আমরা কিছু বই পেয়েছিলাম ভিপস এর কাছ থেকে, অনেক কিছু কিছু এনজিও তারা করেছে, কিন্তু সীমিত পর্যায়ে। এখন আমার মনে হয় যে বেসরকারি পর্যায়ে মানে তারা অতটুকু করতে পারবে যতটুকু মানে সীমিত রাখা যায়। এখন অসীম ভাবে দেওয়ার মতো ক্ষমতা একমাত্র সরকারেরই আছে, সেটা জনগণ বিচার করেই তারা দিতে পারবে। এই হচ্ছে ব্যাপার। আর আমি একটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি, এটা অনেক আগেই বলা উচিত ছিল, যখন আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল যে আমি ব্রেল বই পড়তে গিয়ে কোনো বাধা আমি পড়েছি কিনা। হ্যাঁ, অবশ্যই। আমি যখন 6-7-8 ছিলাম তখন আমি তো এবিসি হোস্টেলে ছিলাম। তো এবিসি হোস্টেলে বই খুব কম ছিল, দেখা যাচ্ছে এক পার্ট ছিল না, আরেক পার্ট ছিল, সেটা রিকোজেকশন করে হচ্ছে সেটাকে আনতে আনতে অলমোস্ট বছর 6 এমনি পার হয়ে যাবে। তো পরবর্তী সময় তো আবার হচ্ছে নেক্সট ক্লাস উঠতেই হবে। তো যেটা করতাম যে ক্যাসেট প্লেয়ার দিয়ে রেকর্ড করতাম। আগে তো ফোন এত অ্যান্ড্রয়েড এত অ্যাভেলেবেল ছিল না, তো ক্যাসেট প্লেয়ার দিয়ে রেকর্ড করতাম, সেটারও আবার ক্যাসেট ভালো থাকতো না, মানে বিভিন্ন ঝামেলা ছিল। এই হচ্ছে আমার বাধার গল্প। আর প্রয়োজন তো সেটা অবশ্যই বললাম যে জীবনের জন্য। এবার যদি আসি যে এখন প্রশ্ন আসতে পারে যে আপনারা কি শুধুমাত্র একাডেমিক বইগুলোই পড়বেন, একাডেমিকের বাইরে কোনো বই পড়বেন না? তাহলে প্রশ্ন আসতে পারে অবশ্যই। কারণ কি আমরা অবশ্যই পড়বো, কারণ কি বই আপনি যত পড়বেন তত আপনার জ্ঞান সমৃদ্ধ হবে। এটা যখন আমি বলছি এই লাইনটা, তখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে বইটা আমি কিভাবে পড়বো? পিডিএফ এ পড়বো না কিভাবে পড়বো? আচ্ছা, আমি একটা জিনিস এখন সবচেয়ে বেশি ফেস করি, সেটা হচ্ছে ইংলিশ স্পেলিং। আমাকে যেটা করতে হয় এখন ডিকশনারি দেখে দেখে হচ্ছে ইংলিশ স্পেলিং দেখতে হয়। কেননা এখনো অনেক ওয়ার্ড আমার এখনো মনে পড়ছে না। ইন্টারমিডিয়েট লেভেলে আমি যখন স্ক্রাইবার দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি, তখন আমার যেহেতু আমি ইন্টারমিডিয়েটে হচ্ছে প্রপার বইগুলো পাইনি, ইংলিশ বলুন, বাংলা বলুন, বা অন্যান্য সাবজেক্টস গুলো বলুন, তো যেহেতু প্রপার বই পাইনি আমি, সেক্ষেত্রে যেটা বড় সমস্যা হচ্ছে যে আমি আমার স্ক্রাইবারকে বলতে পারছি না যে এটার বানান এটা হবে, কিংবা আমি এখন যদি জেনে থাকি যে WRITE আর রাইটার, এটা যদি জেনে থাকি, তাহলে এখন আমাকে জিজ্ঞেস করতে পারো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ রাইটস। এই রাইটস বানান তো আমি সেই পড়েছিলাম আমি যখন ক্লাস 8-এ ছিলাম, এখন সেটার মনে নেই আমার। তাহলে কি আমার ডিকশনারি হেল্প নিতে হচ্ছে। অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু আমার এখন স্মার্ট ফোনের হেল্প নিতে হচ্ছে। যদি কিনা আমি ব্রেইলটাকে ভালো করে প্রপারলি পড়তাম, সেক্ষেত্রে আমি এই দিক থেকে আপাতত স্কিল হতাম। কিন্তু ওই যে আমি কিন্তু ক্লাস 8-এ কিন্তু আমি সরকারের কাছ থেকে বই পাইনি, আমি ক্লাস 9 থেকে পেয়েছি। তো 8 পর্যন্ত 8-এর আমার একটা বড় দুর্ভাগ্য ছিল যে 8-এ আমার ইংলিশ বই ছিল না। ইংলিশ বই থাকলেও খুব মানে বইগুলোর পেজগুলো খুব মানে অস্পষ্টতা ছিল, অতটা ভালো করে পড়তে পারতাম না। কারণ একটু আমি যারা ব্রেইল পড়েছি তারা তো নিশ্চয়ই জানি যে বইগুলো যখন অস্পষ্ট হয়ে যায় তখন বোঝাটা অনেক কঠিন, অনেক বানান ঠিক বুঝতে পারতাম না। আমি কিন্তু পেয়েছি হচ্ছে বই, স্পষ্ট ব্রেইল বই পেয়েছি আমি ক্লাস 9 থেকে। আই মিন 2016 থেকে মনে হয় শুরু হয়েছে ব্রেইল বই দেওয়া, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, তবে আমি পেয়েছিলাম 17-এ। তো এই ছিল আমার সিচুয়েশন। এখন ভূমিকা হিসেবে আমি একটাই বলতে চাই যে সরকারি প্রতিষ্ঠানগুলোকে এই ভূমিকা পালন করতে হবে, এবং পাশাপাশি হচ্ছে বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তারাও যদি এসব ব্যাপারে লেখালেখি করেন এবং সরকারকে বোঝান, তাহলে আমার মনে হয় আবার সেই সুদিন ফিরে আসবে, যেটা আমরা সেই সুদিন নিশ্চয় পাবো, যেখানে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সে যা ইংলিশ মিডিয়ামেও পড়তে পারবে,
চাইলে বাংলা মিডিয়ামও পড়তে পারবে যদি তার পর্যাপ্ত পরিমাণে ব্রেল থাকে এবং ব্রেল বই থাকে, এবং পাশাপাশি যদি সে ডিগ্রি অনার্স সেটাও করতে পারবে যদি কিনা তার ভার্সিটি এবং কলেজে যদি পর্যাপ্ত পরিমাণে বই থাকে। থ্যাংক ইউ সো মাচ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ স্কুল অফ মাইন্ডলাইট এবং দৃষ্টিকোণকে। আর আমাকে আমার ব্যাপারে যেটা বলা হয়েছিল শুরু থেকেই, এজন্য মুকেশ ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ আকাশ। আকাশ তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকটা সময় পার করে এসেছি, অনেকের গল্পই শুনলাম, সবার গল্পগুলোই প্রায় একই রকম। তোমার অভিজ্ঞতাটা শেয়ার করার পর আমরা হয়তো খুব শর্ট সময়ের মধ্যে কিছু মন্তব্য নিয়ে আমরা শেষ করে দেব। আচ্ছা, ধন্যবাদ আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের সব দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের, শিক্ষার্থীদের গল্পটাই প্রায় একই রকম। আমি আসলে খুব বেশি ব্রেইল পড়তে পছন্দ করি, কেননা এখনো যদিও আমি প্রচুর পরিমাণে টেকনোলজি ইউজ করি, ল্যাপটপ, মোবাইল প্রচুর পরিমাণে ব্যবহার করি, কিন্তু বই পড়ার ক্ষেত্রে এখনো আমি ব্রেইলটাকেই বেশি প্রেফার করি। কেননা ব্রেইল আমার কাছে মনে হয় যে ব্রেইল বই না পড়লে আমি আসলে বইয়ের আসল মূল্য বা কোনো একটা ডকুমেন্টস বা কোনো একটা লেখার আসল মূল্যটা বুঝতে পারবো না। একটা বিষয় আমি খুব বিশ্বাস করি, যেটা সবসময় বলা হয় যে কাগজের বইয়ের শিল্প মূল্য বুঝতে হলে কাগজের বই পড়ার কোনো বিকল্প নাই। আর আমাদের ক্ষেত্রে ঠিক একই বিষয়, যে বইয়ের আসল শিল্প মূল্য বুঝতে হলে, অর্থাৎ যে কোনো লেখার প্রকৃত ভাবার্থ বুঝতে হলে ব্রেইল বইয়ের কোনো বিকল্প নেই। তো আমি শুরুতে জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে পড়েছি, সবাই ইতোমধ্যে আপনি মেনশন করেছেন। তো জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রে 2006 ভর্তি হই। তারপর সেখানে একটা সময় পর্যন্ত বাংলাদেশে শুধু টঙ্গী সরকার পরিচালিত একটা ব্রেইল প্রেস ছিল, সেখান থেকেই বই আসতো। তো অনেক দিন পর্যন্ত প্রমিত ব্রেইলের সেরকম কোনো ইয়ে ছিল না, যার জন্য অনেক ভুল আসতো, বা বই না আসা, বই ভাগ করে পড়া, এই গল্পগুলো আমিও ফেস করেছি। তবে সবচেয়ে বেশি প্রবলেম আমি যেটা ফেস করেছি, আমরা যখন ক্লাস 5-এ উঠলাম 2009 সালে, তখন প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হলো, যেটা আগে বৃত্তি পরীক্ষা আকারে হতো। পরবর্তীতে সরকার সিদ্ধান্ত নিলেন যেটা জাতীয় পর্যায়ে একটা পাবলিক পরীক্ষার মতো নেবেন, এবং আমরা ছিলাম সেই পরীক্ষার প্রথম ব্যাচ। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা ক্লাস 5-এ যখন পড়ি, তখন আমাদের কাছে ক্লাস 5-এর সমস্ত বইগুলো ছিল না। আমরা আমাদের মতো করে সিলেবাস কভার করছিলাম। তো আমরা আসলে বিশেষ শিক্ষায় পড়তাম, আমরা বাইরের ইয়েটা খুব একটা জানতাম না। এখন যতটা জানার সুযোগ হয়, আমাদের সময় ততটা সুযোগ ছিল না, যার ফলে যেটা হলো যে আমরা সারা বছর সমাপনী পরীক্ষা নিয়ে অত কিছু জানতাম না বা ভাবনাও ছিল না। কিন্তু সমাপনী পরীক্ষা হওয়ার 22 বা 23 দিন আগে আমাদেরকে অফিসিয়ালি জানানো হলো যে আমরা যদি সমাপনী পরীক্ষা না দেই, তাহলে আমরা ক্লাস 6-এ ভর্তি হতে পারবো না অন্য কোথাও, আমাদেরকে সমাপনী পরীক্ষা দিতেই হবে। তো আমাদেরকে স্কুল থেকে বলা হলো যে তোমরা কি এবছর পরীক্ষা দেবে নাকি আগামী বছর, 1 বছর অপেক্ষা করে আগামী বছর পরীক্ষা দেবে। তো আমাদের অনেক টিচাররা খুব সাপোর্টিভ ছিলেন, তারাও আমাদেরকে বললেন তোমরা অভিজ্ঞতার স্বার্থে হলেও পরীক্ষা দাও। বিশেষ করে গতকাল এখানে আমাদের প্রথম লাইভ সেশনটিতে এসেছিলেন জাহাঙ্গীর আলম স্যার, তিনি ছিলেন, এবং আমি সবচেয়ে বেশি আমার শিক্ষা জীবনে স্মরণ করতে হয় যার অবদান অনেক বেশি অনস্বীকার্য, তিনি হচ্ছেন মরিয়ম খাতুন। তো তিনি সর্বশেষ কিছু গত 2020 সালের শুরুতে রিটায়ার করেছেন প্রধান শিক্ষিকা হিসেবে জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্র থেকে। আমি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। তার প্রচেষ্টায় আমরা তখন 22 দিনের মধ্যে প্রস্তুতি নিতে শুরু করলাম যে আমরা কিভাবে ক্লাস 5-এর পরীক্ষাটা অ্যাটেন্ড করা যায়। তখন আমাদেরকে সকল শিক্ষক আলাদাভাবে পড়ানো শুরু করলেন, দিন রাত। অনেক শিক্ষক ওই সময় আমাদের সাথে, আমরা তো হোস্টেলে থাকতাম, আমাদের সাথে তারা অনেকে রাত্রিবেলা থেকেও আমাদেরকে পড়িয়েছেন। সকল স্যারদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওই সময় আমরা
অডিও রেকর্ড করে স্যারদের কাছ থেকে শুনে শুনে নিজেরা নোট করে, ইভেন একটা গল্প না বললেই নয়, সোহরাব হোসাইন মাতাব্বর স্যার তিনি বাসায় ওনার ওয়াইফকে দিয়ে লিখিয়ে নিয়ে আসতেন, ওনার ছেলে মেয়েদেরকে দিয়ে ব্রেইলে যে সমাপনী পরীক্ষার যে নোট ছিল বা গাইড ছিল, বই ছিল, সেই বই থেকে লিখিয়ে নিয়ে এসে পরের দিন আমাদেরকে স্কুলে বসে উনি আবার ওগুলো লিখিয়ে দিতেন। সেগুলো পড়ে পড়ে আমরা মোটামুটি সমাপনী পরীক্ষা দিই। তারপর ক্লাস 6-এ ভর্তি হলাম লালমনিরহাটে শ্রদ্ধেয় এরশাদ স্যারের ওখানে, যিনি আমাদের এর আগের অনেক প্রোগ্রামে এসেছিলেন এবং গতকালও এসেছিলেন। তো তার হাত ধরে পরবর্তীতে ব্রেইল বইয়ের অনেক সমস্যা ছিল, কিন্তু এই নোট করে রেকর্ড করে বিভিন্নভাবে পড়েছি। আমি প্রপারলি বই পেয়েছি ক্লাস 9 থেকে। ইন্টারমিডিয়েটে এসে এই সময় এর এতদিন পর্যন্ত কিছু না কিছু ছিল, কিন্তু ইন্টারমিডিয়েটে এসে পড়ে গেলাম অকুল পাথারে, একদম কোন রকম ব্রেইল বই নাই। তো এখানটা এসে আমার সাবজেক্ট, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছিল যুক্তিবিদ্যা। তো এই বইটা হচ্ছে বই না পড়লে এই জিনিসটা বোঝা খুব কঠিন। তো আমি তখন যে কাজটা করেছিলাম যে এই বইটা আমি নিজে খরচে ব্রেইলে কনভার্ট করে নিয়েছিলাম। সেজন্য আমার প্রায় 13,000 টাকা ওই সময় খরচ করতে হয়েছিল। তো জানেন যে ব্রেইল বই অনেক এক্সপেন্সিভ, যার জন্য কোনো একজন শিক্ষার্থীর পক্ষে সকল বই ব্রেইলে কনভার্ট করা সম্ভব নয়। তারপর আস্তে আস্তে নিজেকে আসলে টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে শুরু করলাম, অডিও বুকস এর সাথে অ্যাডাপ্ট করতে শুরু করলাম। ভার্সিটিতে এসে তো টোটালি কোনো রকম বই নাই। তো এখানে এসে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন আমি অনেকটা অনলাইন নির্ভর এবং ইপাব নির্ভর হয়ে গেছি। কিন্তু আমি এখনো মনে করি যে ব্রেইলের কোনো বিকল্প নাই। ব্রেইল অবশ্যই স্টুডেন্টদের জন্য ব্রেইল থাকা আবশ্যক, ব্রেইল বই থাকা আবশ্যক। হ্যাঁ, এখন তাহলে কথা হতে পারে যে ব্রেইল বই তো অনেক এক্সপেন্সিভ, তাহলে বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বই বা প্রচুর বই পড়তে হয়, সেক্ষেত্রে কি হতে পারে? তো আমরা যদি প্রতিটা বিশ্ববিদ্যালয়, প্রতিটা কলেজ সরকারিভাবে সরকার উদ্যোগ নিয়ে একটা করে লাইব্রেরি করে দেন, সেখানে প্রয়োজনীয় কিছু কিছু করে অল্প অল্প করে আস্তে আস্তে বই করানোর ব্যবস্থা করা হয়, প্রতি বছর কিছু কিছু করে বই বাড়ানো হয়, আমার মনে হয় আস্তে আস্তে এক পর্যায়ে প্রচুর বই আমাদের সংগ্রহে এসে যাবে। এবং এখন একটা অত্যন্ত আধুনিক সলিউশন, সেটা হচ্ছে স্মার্ট রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লে। আমরা জানি অনেক দেশ ইতোমধ্যে বেশ ভালো ব্রেইল ডিসপ্লে তৈরি করে ফেলেছে। তো বাংলাদেশও এটিআই এর কিছু প্রজেক্টের মাধ্যমে হয়তো চেষ্টা করছে। তো আমরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে লাইব্রেরিতে রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লে এবং কম্পিউটার রাখি, সেক্ষেত্রে আমাদের অনেক বই তৈরি করার কস্টিংটা কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যাবে। তো আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমি সরকারের কাছে এটা অনুরোধ করব যে প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে যেন সরকার দৃষ্টি প্রতিবন্ধী এবং সকল ধরনের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত লাইব্রেরি স্থাপন করার ব্যবস্থা করে এবং সেখানে সব ধরনের আধুনিক প্রযুক্তি আর সংমিশ্রণে যেন লাইব্রেরিটা তৈরি করা হয় এবং পাশাপাশি পর্যাপ্ত ব্রেইল বইয়ের ব্যবস্থাও যেন রাখা হয়। এভাবে তারপরে আমি আরেকটা জিনিস যেটা দেখেছি, আমাদের এখনো পর্যন্ত ব্রেইলে কোনো স্ট্যান্ডার্ড নীতিমালা নেই, বা এটা অনেক ক্ষেত্রে নেই। শ্রুতি লেখক নিয়োগ বা ব্রেইলের সঠিক বর্ণমালা। তো সরকারের কাছে এটা অনুরোধ থাকবে এবং আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে যেসব অর্গানাইজেশন কাজ করছেন, যারা রাইট বেস মুভমেন্ট করছেন, তারা যেন, আমরা যেন এই দাবিগুলোকে সামনে নিয়ে আসি যে একটা সঠিকভাবে শ্রুতি লেখক নিয়োগের নীতিমালা তৈরি হওয়া, বাংলা ব্রেইলের একটা প্রমিত নির্দেশিকা তৈরি হওয়া, যেটা বাংলা একাডেমির মাধ্যমে তৈরি হবে এবং এই নীতিমালাটাকে সংরক্ষণের জন্য বাংলা একাডেমির আওতায় যেন একটা সুনির্দিষ্ট কমিটি রাখা হয়। সবকিছুকে যেন শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনেই রেখে দেওয়া না হয়, সবকিছুকে যেন সবার মাঝে বন্টন করে দেওয়া হয়, যার যে দায়িত্ব সব মন্ত্রণালয়গুলো যেন মিলে সেই দায়িত্বটা পালন করে। এবং আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে, আমাদের উদ্যোগ হলো এই কথাগুলো বারবার বলতে হবে এবং সঠিক ব্যক্তিদের কাছে এই কথাগুলো বারবার পৌঁছে দিতে হবে এবং আমাদেরকে দাবি নিয়ে সামনে এগিয়ে আসতে হবে। যদি আমরা এই দাবিগুলো নিয়ে সামনে না আসি, তাহলে আমাদের এই কথাগুলো সরকারকে বোঝানো সম্ভব না, মিডিয়াকে বোঝানো সম্ভব না। যদি আমরা নিজেরাই বোঝাতে ব্যর্থ হই, তাহলে আমাদের এই কথাগুলো আমাদের কাছেই থেমে থাকবে। সো আমার সবার কাছে অনুরোধ, যে যার জায়গা থেকে নিজেরাই লেখালেখি শুরু করুন,
নিজেরা বলতে শুরু করুন, আপনার দাবি উত্থাপন করুন। আশা করছি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। ধন্যবাদ, এই ছিল আমার বলার। সবার প্রতি আবারও অশেষ কৃতজ্ঞতা। খুব স্বল্প সময়ের মধ্যে আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন, আমার যারা ছোট ভাইয়েরা যারা অংশগ্রহণ করেছে, বা সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবং যারা দেখলেন, যারা শুনলেন, বা ভবিষ্যতে যারা দেখবেন এই আয়োজনটা ইউটিউবে বা ফেসবুকে, যারাই দেখবেন, আপনাদের সবার প্রতি একটাই অনুরোধ, প্রতিবন্ধী ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি হলে আপনাদের নিজেদের মধ্যেকার যে সচেতনতা সেটা বৃদ্ধি করুন। এবং এই যে বৈষম্যগুলো যেগুলো হচ্ছে রাষ্ট্রীয় পর্যায় থেকে, যেগুলো হচ্ছে বা ঔদাসীন্যতার মাধ্যমে বা একটা উদাসীন পরিবেশ তৈরি হয়ে আছে, এটা থেকে বেরিয়ে আসার জন্য যার যার অবস্থান থেকে উদ্যোগ তৈরি করুন। এবং যদি এখানে আমাদের কোনো কাজ থাকে আমাদেরকে নিশ্চয়ই আহ্বান করবেন, আমরা সেই কাজও ছড়াই দিতে আগ্রহী। সেই আহ্বান রেখে আজকের আয়োজন শেষ করছি। নিশ্চয়ই আবার অন্য কোনো আলোচনায় অন্য কোনো দিনে দেখা হবে। সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আজকের মতো শেষ করছি।